আমরা সরাসরি চলে যাব অডিও ক্লিপে। চলুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় সবার দয়ায় ভালো আছি। আমি আছি বর্তমানে সৌদি আরবে। বেশি কথা না বাড়িয়ে ঘটনা শুরু করতে যাচ্ছি। যেহেতু ঘটনাটি অনেক বড়, তাই আমি সোজাসুজি ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনায় যদি ভুল ত্রুটি থাকে বা কোনো কিছু থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ সারা রাত ডিউটি করার আসার পর সুযোগটা খুব কম পাই যে ঘটনা লিখবো বা বলবো। তো সেই সুবাদে আমি কোনো কিছু না বলেই ঘটনায় চলে যাচ্ছি সরাসরি। আরেকটা কথা, আমি boot.com এ প্রায় 10 বছর ধরে আছি, শুনি অনেক, প্রতিদিনই আমি শুনি। এটা বলে আর বোঝানো যাবে না। আমি জানি যে কি পরিমাণ আমি boot.com শুনি। তো ঘটনাটা হচ্ছে 2021 সালের এক ঘটনা। আমরা সৌদি আরব রিয়াদে মুজামি একটা জায়গায় 4 জন আমাদের ফ্রেন্ড, আমাদের কোম্পানির 4 জন ফ্রেন্ড, আমরা বিশাল বড় বড় ওয়ার হাউসে আমরা ডিউটি করতেছিলাম, কর্মরত ছিলাম। ওয়ার হাউস গুলা বলে রাখা ভালো যে অনেক বিশাল বড় বড় ওয়ার হাউস। সৌদিতে যারা থাকে তারা বুঝতে পারবে, জানে ওয়ার হাউস সম্পর্কে। ওয়ার হাউস গুলাতে আমাদের কোম্পানি, আমাদের যে বস, ওনার বিভিন্ন মেলা, রিয়াদ সিজন, যেটা রিয়াদ সিটিতে একটা সিজন নামে একটা মেলা হয়, রিয়াদ সিজন 6 মাসের সিজনে, এটার নামই হচ্ছে রিয়াদ সিজন। তো প্রতি বছরই এখানে 6 মাস সিজনে 6 মাস ধরে একটা মেলা হয়। তখন ওই মেলার সব যত মালামাল আইটেম যত কিছু আছে, মেলার যে ডেকোরেশনের মালামাল সবকিছুই এখানে আমাদের ওয়ার হাউস গুলাতে রাখা হয়। তো মেলা শুরু হয়, তো ওইখান থেকে নিয়ে যায়, আবার এখানে রাখে। তো এইরকম ভাবেই ওয়ার হাউস গুলাতে দৈনিকই মালামাল আসতো যাইতো, এবং কি অনেক নানা রকমের মালামাল ছিল এখানে। গাড়ি, গোল্ড কার বলে যেগুলা, গোল্ড কার, চেয়ার, টেবিল, তারপরে হচ্ছে অনেক আইটেমের মাল। বেশি ছিল গোল্ড কার, যেগুলা ওই যে অটো সিস্টেমের, ব্যাটারি সিস্টেমের, যেগুলাতে 6-7 জন প্যাসেঞ্জার বসে, এগুলারে মেলাতে নিয়ে ঘুরায় বা এয়ারপোর্টে ঘুরায়। বা আপনারা দেখতে পারবেন যে মদিনা, মক্কা, হজে যে কারগুলা এয়ারপোর্টের ভিতরে যে কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য ওরা পিক আপ কইরা নিয়ে যায় এখান থেকে ওইখানে। তো ঘটনাটা হচ্ছে, আমরা ওয়ার হাউসে ছিলাম প্রায় 6 মাস ধরে কর্মরত ছিলাম। হঠাৎ করে কি, আমরা একটা ওয়ার হাউসে আমরা 4 জন ফ্রেন্ড থাকি। এটার ভিতরেই বেশি আমাদের কাজ বা সবকিছু এটার ভিতরেই হয়। আর 2টা ওয়ার হাউস সবসময় বন্ধ থাকে। আর বলে রাখা ভালো যে এই ওয়ার হাউস গুলো আমাদের যাওয়ার আগে, আমরা যেখানে ডিউটি শুরু করলাম এই ওয়ার হাউস গুলাতে, আমাদের ডিউটি করার আগে এখানে ওয়ার হাউস গুলো বন্ধ ছিল, আর কেউ ছিল না, পরিত্যক্ত ছিল। তো আমরা যাওয়ার পর বুঝতে পারলাম যে এগুলো অনেকদিন ধরে পরিত্যক্ত। আর এখানে ওয়ার হাউস গুলো তো বিশাল বড়, নিয়ে জায়গা বড় বড় না, তো সেই যে কারণে আপনার মনে করেন এগুলা মরুভূমির মাঝখানে এগুলা ওয়ার হাউস গুলা তৈরি করা হয়েছে। কোনো লোকালয় নাই, এখানে মানুষ নাই। খুবই আমাদের একা একা লাগতো, বোরিং লাগতো যে কোথায় আমরা থাকতেছি। কোনো এক অজানা এক জায়গা, কোনো মানুষ নাই, কিছু নাই, দোকান নাই। আমাদের খাবারের, পানির অনেক কষ্ট হইতো। তো আমাদের বস এগুলো আমাদেরকে দিত, ও গাড়ি দিয়ে নিয়ে আসতো, দিয়ে যেত। তো আস্তে আস্তে আমরা এখানে থাকা শুরু করলাম 6 মাস, মোটামুটি ভালোই। আমরা আমাদের ফার্স্ট যে ওয়ার হাউসে আমরা থাকি, এখানেই ভালো একটা রুম আছে, ভিআইপি রুম, এখানে এসি আছে, সবকিছু আছে। তো আমাদের আর বাকি 2টা ওয়ার হাউসে ওইরকম ভাবে যাওয়া হইতো না, কাজও ছিল না, যাওয়া হইতো না। তো 6 মাস পর আপনার মনে করেন এই যে মেলা শুরু হইলো, তো এখান থেকে মালামাল যাবে, গাড়ি যাবে। তো গাড়ি যাওয়ার পর আমরা ফার্স্ট ওয়ার হাউস যেটা, ওইটা খুললাম। গিয়ে দেখলাম যে এখানে অনেক গাড়ি, প্রায় 100-র মতো, আপনার 100-র উপরে
গোল্ড কার। তো এগুলা কিছু ভালো কিছু খারাপ, মোটামুটি পুরনো ময়লা কাদা অনেক জমে আছে এখানে। তো এগুলার সবগুলার রিপাইরিং করতে হবে। তো আমাদের বস খুললো, ওয়ার হাউসটা খুললো, চাবি আমাদের কাছেই। তো আমাদেরকে ডেকে নিয়ে বললো যে এটা খোলো তোমরা, এটার মধ্যে অনেক কিছু আছে, এগুলা মালামাল যাবে মেলায়, তো এগুলা সবগুলাকে কি পরিষ্কার করতে হবে। ওর বাসায় বলতেছে কি, সৌদির বাসায় বলতেছে যে পরিষ্কার করতে হবে, তো তোমরা ওয়ার হাউসটা খোলো। তো আমরা খুললাম। তো খোলার পর দেখলাম যে অনেক অন্ধকার এখানে, বিশাল বড়, এই পার থেকে ওপার ওয়ার হাউসটার এই পাশ যদি আপনি দাঁড়ান ও পাশ দেখা যায় না। আর অনেক মালামাল, তো অন্ধকার, লাইট লাইট ছিল মনে করেন 50টার মতো, বিশাল বড় বড় লাইট। সবগুলা জ্বালানোর পরও আপনি মনে করেন অন্ধকার ঝাপসা থাকে, অনেক ভয়ানক। আর কি বলবো আমি, যেটা আমাদের গ্রাম অঞ্চলের বাসায় যে ইয়ে আছে না, মাকড়সা বাসা বাঁধায় যেভাবে, এরকম অনেক দিন যাবত এখানে মানুষ যায় না বা চলাচল নাই, সেই কারণে অনেক এটা একটা ভয়ানক ভুতুড়ে বাড়ির মতো হয়ে আছে। তো যাই হোক, আমাদের এই বয়ার নেই এখানে, আমরা কাজ করতে আসছি বা কাজের স্থান, তো আমরা এটার ভাবি নেই যে এখানে কিছু আছে বা ভূত বা কিছু থাকতে পারে এখানে। তো গাড়িগুলা দেখা বলতেছে যে তোমরা চেক করো কোন গাড়িটা চাবি আছে, সবগুলা গাড়ির মধ্যে চাবি স্টার্ট দাও, দেখো কোনগুলা চলে আর কোনগুলা চলে না। তো আমরা সবগুলা চেক দিলাম। চেক দেওয়ার পর দেখি যে মনে করেন 100 থেকে মনে হয় 20টা ভালো আর 80টাই খারাপ। তো আমরা যেগুলা ভালো, তো এগুলা আমরা স্টার্ট দিয়ে বাইরে নিয়ে আলাদা করে রাখছি। আর যেগুলা ভালো এগুলো এক সাইডে দিয়ে দিছি, আর যেগুলা খারাপ এগুলো আরেক সাইডে রেখে দিছি। এগুলো রিপেয়ারিং করার জন্য আমরা এক সাইডে রাখলাম। তো রিপেয়ারিং করার জন্য মেকানিক ডাকলো, আসলো মেকানিক, দেখে ওরা ওরা কন্ট্যাক্ট করলো এত টাকার মধ্যে, কত টাকা এটা আমরা জানি না, কন্ট্যাক্ট হইলো ওদের সাথে, সংযুক্ত হইলো যে ওরা এগুলা ঠিক করবে, 80টা গাড়ি সম্পূর্ণভাবে ঠিক করে দিয়ে দিবে, পরিপূর্ণভাবে চলার উপযুক্ত করে দিবে। তো কন্ট্রাক্টর ছিল ইউমিন থেকে আসছিল একটা ছেলে, ওর আন্ডারে ওর গ্যারেজ ছিল। তো গ্যারেজ থেকে অনেক মালামাল নিয়ে আসলো, যেহেতু 80 টাকা আর এখানে অনেকগুলা গাড়ি, তো সবগুলা গাড়ির জন্য অনেক মালামাল দরকার, অনেক কিছু দরকার। তো আস্তে আস্তে অনেক মালামাল নিয়ে আসলো। তারপরে ওরা মেকানিক প্রায় 10-12 জনের মতো আসলো, এসে ওরা কাজ শুরু করবে। তো সৌদি আরবে ভাই কথা হচ্ছে দিনে খুব কমই কাজ হয় সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত। তো আমরা সবসময় আমরা দিনে ঘুমাইতাম, রাত্রে কাজ হইতো আমাদের ওয়ার হাউসের ভিতরে। আমরা তো বলে রাখছি আগে আমি যে আমরা যে ফার্স্ট ওয়ার হাউসটাই ছিলাম ওইটাতে আমাদের সবসময় কাজ হইতো, এই দুইটাতে আসা হইতো না, যেহেতু এখানে মালামাল পরিপূর্ণভাবে ছিল। আর এখন এগুলো আমরা খুলতাম না, দেখতাম না, কারণ মেলা হইলে আমরা এটা খোলার অনুমতি পাইতাম। তো কথা হচ্ছে ওরা আসলো, কাজ শুরু করলো। তা আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা দেখবো কাজ করতেছে, গেট খুলে দেবো, ওরা আসবে, ওরা অনেকগুলা মেকানিক আসবে, অনেক মালামাল আছে এখানে আমাদেরকে চেক করার জন্য। ওরা যতক্ষণ কাজ করে তখন আমাদের ওদের সাথে থাকতে হবে। তো ওরা সন্ধ্যায় আসতো, মাগরিবের পর কাজ শুরু হইতো, প্রায় রাত্রে 3টা-4টা বাজে যেত, তারপর কাজ শেষ করে যাইতো। তারপর আমরা ওয়ার হাউস বন্ধ করে বাসায় আসতাম, রুমে আসতাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতাম। তো এমন একদিনের কথা, একদিন রাত 1টা বা 1:30টার দিক হঠাৎ করে ওরা কাজে ছিল, আমরা 2জন ফ্রেন্ড গাড়িগুলাতে বসে ফোন টিপতেছি আর ওরা কাজ করতেছে। বিশ্বাস করবেন না ভাই, লাইট তো ওয়ার হাউসের ভিতরে প্রায় অনেক লাইট, অনেকগুলা গলি আছে, গলির লাইট আপনার মনে করেন 50-60টার মতো লাইট। আমার গা শিউরিত হয়ে যায় যখন আমি ঘটনাটা মনে করি। তো ওরা এক পাশে লাইট গুলা লাগাই রাখছে আর বাকি লাইট অফ করে দিতে বলছে, যে এতগুলো লাইট লাগার তো প্রয়োজন নাই, তোমরা যেই জায়গায় আমরা কাজ করতেছি এই লাইট গুলা লাগাই রাখো। তো আমরা এইগুলোই লাগাই রাখছি। তো
তো 1:30টার দিকে হঠাৎ ওয়ার হাউসের গেট ছিল 4টা, একটা ওয়ার হাউসে 4টা গেট, সামনের দিক দিয়ে একটা গেট, পিছনের একটা গেট, তারপর আরেক সাইডে গিয়ে একটা গেট, আরেক সাইডের সামনে পিছনে গেট, টোটাল 4টা দরজা, বিশাল উঁচু দরজা, প্রায় কি 25-30 ফুট হবে উঁচু, যাতে এটাতে লরি ঢুকতে পারে, লরি বিশাল বড় লরি আছে না, লরি ঢুকতে পারে, যা বার বের হইতে পারে মালামাল নিয়ে, অনেক বড় উঁচু। তো এই উঁচুর গেট গুলাও ছিল বেয়ারিং করা, যে ধাক্কা দিলে এগুলা সরে যেত, ফাঁক হয়ে যেত, এই দরজাগুলো খুলতো, আবার টান দিয়ে আবার দরজাগুলো একসাথে করে লক করতো, বিশাল বড় গেট। তো বিশ্বাস করবেন না ভাই, রাত 1:30টার দিকে হঠাৎ করে পিছনের যে গেট গুলা, আমরা কিন্তু এখানে প্রায় 14 জনের মতো মানুষ, ইউমিনি 12 জন, আর আমরা বাঙালি 2 জন। রাত 1:30টার দিকে অবিরত হঠাৎ করে এত জোরে জোরে গেটের মধ্যে কে জানি শব্দ করতেছে, ভারী, এত ভারী বলার বাহিরে। তো আমরা সবাই ভয় পেয়ে গেলাম যে কি কি হলো, এটা বাইরে দিতেছে কে। তো আমাদের যেহেতু আমাদের ওয়ার হাউস, আমরা এখানে কর্মরত আছি, আমাদের এই দায়িত্বটাকে দেখতে হবে যে কি আছে, কে বাইরে দিতেছে, কে শব্দ করতেছে এত জোরে জোরে। এটা তো কোনো ভদ্রলোকের কাজ না, যে কোনো সৈদি বা কেউ আসবে না এত জোরে জোরে বাড়ি দিবে না। তো আমরা এটা দেখার জন্য, তোকে ধরার জন্য দেউর দিয়ে প্রায় যদি দেউড়ে যাই ফুল স্পিডে, তারপরও আমাদের 1-2 মিনিট লাগে এপার থেকে ওপার যাইতে, ওয়ার হাউসের এই পাশ থেকে ওই পাশ যাইতে। তো আমি ফার্স্ট দেউড় দিচ্ছি, দেউড় দেওয়ার পর আমি দেউড়াইয়া, তারপরে ছোট একটা গেট আছে, ছোট একটা দরজা আছে, রুমের দরজা পার করে, গেট খুলতে হয় না, রুমের দরজাটা খুললেই দেখা যায় গেটের ওপারে। প্রত্যেকটি ওয়ারাজ আবার রুম ছিল থাকার জন্য আর কি। তো আমরা একটা ওয়ারাজেই থাকতাম, এগুলা তার সবগুলা পরিত্যক্ত থাকতে। তো আমি বের হলাম, বের হয়ে দেখি গেটের পেছনে গিয়ে দেখি যে দরজার কেউ নেই। যদি এখানে যদি কেউ থাকতো, সে যদি লুকায়ও যেত বা কোথাও চলেও যেত, আমি দেখতে পারতাম। প্রায় 1-2 কিলোমিটারের মধ্যে লুকানোর কোথাও জায়গা নাই, বা চলে যাওয়ার মতো কোথাও জায়গা নাই। আমি প্রথমে বলছি যে এটা মরুভূমির মাঝখানে, কোনো লোকালয় কোনো কিছু নাই, পুরো একটা বিশাল মাঠের মাঝখানে এই ওয়ার হাউস গুলা। তো আমি দূরে গিয়ে দেখি যে কেউ নেই। তো আমি ফিরে আসলাম, ফিরে আইসা অলিগলি চিপা চাপা চেক করতেছি, দেখি কেউ নেই, আশেপাশে কেউ নেই। তো আমি ওরা বলতেছে যে কি হয়েছে, কে এগুলো করছে। তা আমি ওদেরকে বলি যে কেউ তো দেখতে পাইতাম না, কয়েক কি হইলো, এটা কে, কোথায় গেল। তো এইটা মনে করছি যে হয়তো কেউ হয়তো লুকাই গেছে, তো এটা মনে কইরা আমরা চলে আসছি। তো এটা নিয়ে আর বেশি কথা হয় নাই। তো বিশ্বাস করবেন না ভাই, পরের দিন সেম একই ঘটনা, প্রায় রাত ওই দিন একটু আগে 12:55 দিক, আবার একই শব্দ, ধুপধাপ ধুপধাপ করে বাইরাচ্ছে গেট, ধুপধাপ বিশাল জোরে, যে বুঝা যাইতেছে যে ভেঙে ফেলবে কেউ, গেট ভেঙে ভিতরে ঢুকবে, এইরকম ভাবে বাইরে গেছে। তো ওই দিনও আমি দৌড়ে গেলাম, দৌড়ে যাওয়ার পর দেখি যে কেউ নেই। তো আমার মাঝে একটু ভয় হয়ে গেল যে আসলে এটা তো কোনো মানুষের কাজ না, এত রাতে এরকম করবে, আর কখনো তো হয় নাই, এটা কি। তো ওই দিন একটু ভয় পাইছি। তারপরে আমি ফিরে আসছি, আইসা বলছি যে ভাই আজকেও কেউ নাই। ওদেরকে বলতেছি, ওরা আরবি ছিল যে মেকানিক গুলা, ওদেরকে বলতেছি যে আজকেও কেউ নাই। তো ওরা বুঝতে পারছে, কিছু একটা বুঝতে পারছে। তো আমি আর ভাবি না এগুলা নিয়ে, আমি ব্যস্ত ছিলাম, ফোন টিপতেছি, ওরা কাজ করতেছে। তো ওরা দেখি কি জানি বলতেছে, টুকটাক আরবি তো আমি বুঝতেছি যে ওরা বলতেছে এরকম যে জিন জিন হয়তো এরকম করতেছে। ওরা বলতেছে যে ইউমিনি যে মেকানিক গুলা ছিল, ইউমিনির ছেলে পেলে গুলা, মুরব্বীও ছিল, যে বলতেছে যে ওয়ার হাউস গুলা তো অনেকদিন ধরে পরিত্যক্ত ছিল, এখানে কোনো মানুষ ছিল না, কোনো লাইট আলো পড়ছিল না। তো এখানে হয়তো জিন আছে, জিনেরাই হয়তো এগুলা ডিস্টার্ব হচ্ছে, তো ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে। তা আমি এরকমটা কিছু বুঝতে পারলাম। বুঝতে পারার পর আমার ভিতরে একটা ভয় চলে আসলো যে
এরকমটা কি হইলো। পরে আমি আমার রুমের মেট 4 জন ছিল, 4জনকে আমি ডাকলাম, আমাকে সহ 4জন, 3জনকে ডাকলাম যে আসো এদিকে দেখো এরকম মনে হইতাছে। তো পরের দিন আমরা 4জন আসলাম, বলছি যে আজকে 2জন না 4জন একসাথে বসবো, দেখবো যে আজকে কি হয়। তো সেম একই ঘটনা, রাত 12টার পর আপনার 1টার কাছাকাছি অবিরত আবার দুপদাপ দুপদাপ পায়রাবাড়ি শুরু হচ্ছে। তো পায়রাবাড়ি শুরু হওয়ার পর আজকে আমরা 4জন দৌড় দিছি বাইরে, আজকে ওকে ধরবই যে হোক, দেখবই। 4জন 4 চিপা দিয়া দৌড় দিয়েছি, 4 গলি আছে এখানে ওয়ার হাউসের, চিপা চাপা দিয়ে গলি আছে। তো আমার 4জন 4 দিক দিয়ে ব্যারিকেড দেওয়ার মতো দৌড়ে চলে গেলাম দেখার জন্য যে কে আজকে ওকে ধরবই। বিশ্বাস করেন ভাই, 4জন যখন গেলাম, 4জনে প্রায় 4 কিলোমিটার হবে, এক একজনের 1 কিলোমিটার দূর থেকে কেউ দেখালাম না আমরা। তো আমরা ফিরে আসলাম, 5-10 মিনিট ঘোরাঘাড়া কর, আমি লোয়া লঙ্কর লাঠি নিয়া বলতেছি কে কে মাইরা ফেলবো, সামনে আস পারলে। তো এইগুলা বইলা আপনি মনে করেন আমি ফিরে আসলাম। ফিরে আসার পর ওই দিন খুব ভয় লাগতেছে যে এটা তো মানুষের কাজ হবে না, যে এত জোরে ভেঙে ফেলবে একটা সুস্থ সবল মানুষ কখনো এটা করবে না, যে এত জোরে জোরে আক্রমণ করব, এখানে গেট গুলাকে বাইরাবে বা ভেঙে ফেলবে, এরকম তো একটা সুস্থ মানুষ করবে না। তো আমাদের একটু ধারণা আসলো যে এটাই হতে পারে, যেহেতু এটা অনেকদিন ধরে বন্ধ ছিল। আর সৌদি আরবে বা বিশেষ করে অনেক জিন ভূত এখানে আছে। জিন ভূত বলতে কিছু নেই, জিনের সংখ্যা অনেক। তো আমরা সবাই বসলাম, বসে আলাপ আলোচনা করতেছি। পরে ইউমনিরা বলতেছে যে ওরা হয়তো আরব দেশের মানুষ, ওরা অনেক কিছু বুঝে, আরবের দেশগুলোতে ওরা ওরা ওদের ওদের এখানে ওরা বসবাস করে, ওরা থাকে, ওরা অনেক আমাদের চেয়ে অনেক কিছু অনেক বেশি বুঝে, আর ওরা অনেক সিনিয়র, ওনাদের জ্ঞানও আমাদের চেয়ে অনেক বেশি। তো ওরা আমাকে এটা বললো আমাদেরকে যে দেখো তোমরা তো এখানে ছিল না, এখানে জিন আছে, তোমরা তোমাদের কফিল যে মালিক ওদের সাথে আলোচনা করো যে এখানে এরকম সমস্যা হইতেছে, আমরা ভিতরে কাজ করতে পারবো না। তো আমার বসকে জানানোর পর বসও এটা বুঝতে পারার পর ওর বলছে সমস্যা নাই, আমি তোমাদেরকে এই ওয়ার হাউসের ভিতরে না বাইরে আমি লাইটিং ফিট করে দিব, তোমরা বাইরে কাজ করবে কালকে থেকে। ভিতরে ওদের যেহেতু ডিস্টার্ব হয়, এখানে আছে আছে এটা আমি জানি, বস বলতেছে কি যে আছে এখানে জিন আছে, তো ওদের হয়তো ডিস্টার্ব হইতেছে, এই কারণে ওরা তোমাদেরকে ভয় দেখাইতেছে কি, বা ওদের সহ্য হচ্ছে না যে এত রাতে লাইট লাগাইয়া শব্দ করতেছ, গান শুনতেছ, কাজ করতেছে এখানে, ওরা এটা মেনে নিতে পারতেছে। তো বস কাল থেকে বাইরে লাইট ফিট করে দিল। তো ফিট করে দেওয়ার পর গাড়িগুলো তো বের করতে হয়, একজাস্ট ওয়ার হাউস থেকে বের করে বাইরে নিয়ে এসে কাজ করবো, ঠিক আছে, বের করতে হয়, বাইর কইরা গাড়িগুলা আবার ভিতরে ঢুকাইতে হয়। তো ওয়ার হাউসে তো যাইতে হয়। তো বিশ্বাস করবেন ভাই, আমাদের 4জন ফ্রেন্ড থেকে কেউ যাইতো না, আমাকে পাঠাইতো, বলতো যা। তো আমি যখন ওয়ার হাউসে ঢুকতাম লাইট গুলা জ্বালানোর জন্য বা বন্ধ করার জন্য, জ্বালাইতাম তো সন্ধ্যার দিকে মাগরিবের পর, তখন একটা বেশি ভয় লাগতো না। বিশ্বাস করবেন না রাসেল ভাই, যখন রাত 2টা-3টার দিকে ওরা কাজ শেষ করে চলে যেত, ওপারে লাইট গুলা বা সবগুলা আপনার সার্কিট ব্রেকার ফালাই দিতে হইতো, যেহেতু ওয়ার হাউস এখানে অনেক কোটি কোটি টাকার মাল। তো সবসময় আমরা কারেন্টটা কি মেজে অফ করে রাখতাম ওয়ার হাউসের। তো ওয়ার হাউসের সুইচ যেহেতু লাজিম অফ করতে হবে, একবারে 100% অফ করতেই হবে। তো 3টার দিকে আমি যখন ওয়ার হাউস বলেই রাখছি যে আগে আমি যে ওয়ার হাউস গুলো এপার থেকে ওপার প্রায় আপনার 100 মিটার হবে, 100 মিটার দূর হবে। যদি দেউড়ায় ওপার থেকে ওপার যাই প্রায় 1-1.5-2 মিনিট লেগে যায়। তো আমি যখন যাইতাম, যাওয়ার সময়ই আমার ভয়ে বুক কাঁপতো যে আমাকে যদি কোনো ক্ষতি করে বা এটা।
পরে মনে করেন আমি আল্লাহ আল্লাহ করতে করতে যাইতাম, যাই লাইটটা যখন বন্ধ করতাম ভাই, অন্ধকার হয়ে যেত, ফ্ল্যাশ দিয়ে আমাকে দৌড়ে আসতে হইতো। তো ভয় লাগতো, আমার বুকের ভিতরে পানি শুকায় যেত, যে 1-2 মিনিট আমি আল্লাহ আল্লাহ জোরে জোরে চিল্লে দৌড়ে যেতাম। তো এটা আমার খুবই কষ্ট ছিল। তো আমার পার্সোনালি আমার সমস্যা হয়ে যায়, যে এই ভয়টা নিয়ে আমি প্রতিদিন এগুলো করি, আমার সহ্য হয় না। তো ভাই বিশ্বাস করবেন না, এরকম হইতে হইতে ভাই আমি ওইখানে আর কাজ করি না। আমি আর ভয় ভিতরে ঢুকে যায়, আমি অনেক ভয় পাই। আর এখানে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটনা ঘটতেছে, ঠিক আছে, এরকম কিছু বোঝা যায়। আবজা দেখি হঠাৎ করে যে একটা আবজা হাওয়া অবয়বের মতো কি জানি একটা দেউর দিতেছে, আসতেছে, দাঁড়ায় রইছে, কে জানি দাঁড়ায় রইছে, কে জানি একটা আছে এখানে, কারো উপস্থিতি আমরা বুঝতেছি। এই ঘটনার পর আরো বেশি আমাদের সাথে এটা হচ্ছে যে কেউ না কেউ এখানে আছে বা কারো উপস্থিতি আছে, এরকম টের পাইতেছি। তো টের পর পর ভাই খুবই ভয়, মনের ভিতরে ভয় ঢুকে গেছে অনেক। শারীরিক ভাবে আমি ভেঙে পড়ছি, ভিতরে কেমন জানি আমার আর্থিক, আপনার মনে করেন যে আমি বেটার ফিল করতে পারতেছি না, যে আমার অনেক সমস্যা দেখা যাইতেছে। তো বিশ্বাস করেন ভাই, এই ঘটনার পর আমি পুরা কাজও ছেড়ে দিয়েছি, সৌদি আরবে ছেড়ে দিয়ে আমি 22 সালে একবারে দেশে এসে পড়ছি। 21-এর মাঝামাঝি ঘটনা ছিল। তো আমি কষ্ট করে 6 মাস ছিলাম। 6 মাস থাকার পর আমি এই কাজই ছেড়ে সৌদি আরবে ছেড়ে আমি দেশে এসে পড়ি। দেশে আসার পর আমি আমি অনেকদিন ছিলাম দেশে। তো দেশে আসার পরও আমি প্রায় 3 বছরের মতো দেশে ছিলাম। দেশে থাকার পরও আমার এই দেশে থাকা অবস্থায় আমার এই সময়ে আমার সাথে অনেক ঘটনা ঘটছে। আমি অনেক ঘটনার সম্মুখীন হয়েছি, বা আমার অনেক ঘটনা আমি শুনছি, আমার এলাকায় ঘটছে, দেখছি। তো আমি যদি আজকের ঘটনাটা আমার সিলেক্ট হয় বা কেমন লাগছে জানি না, কিরকম ভাবে বলছি এটাও বুঝতে পারি না, যেহেতু ফার্স্ট আমি সারা রাত কাজ করে আসছি। কাজ করার পর আমি ঘটনাটা বলছি, কিরকম ভাবে বলছি বা কারো কাছে কিরকম লাগছে এটাও জানি না। যদি সিলেক্ট হয় তাহলে সমস্যা নাই, না হলে কোনো সমস্যা নেই, দুঃখ নাই। কিন্তু আমি বলতে পারবো যে রাসেল ভাই আমার ঘটনাটা শুনছে। ওই বিদেশে থাকি, অনেক দূরে, অনেক কাজ কামে ব্যস্ত থাকি। তো ওইরকম সিচুয়েশনও নাই, বা আপনার ওইরকম মানসিকতা নাই যে একটা গুছায় গাছায় সুন্দর পরিপাটি করে ঘটনাটা গুছায় বলবো, এরকম একটা কি ফিজিক্যালি বা মেন্টালি প্রিপারেশন থাকে না। তো যেভাবে বলছি ভাই, যদি ভালো লাগে শেয়ার করবেন। কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে যে ঘটনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি, সেই ঘটনাটি আমাকে বলেছেন শবনম জাহান মমি নামের একজন আপু, যিনি বর্তমানে বগুড়া শাহজাহানপুর থানার একজন বাসিন্দা। এই ঘটনাটি আসলে ঘটে ওনার প্রতিবেশী একজন ভাই নাসিম ভাই এবং ওনারই স্ত্রী শিলা আপুর সাথে। তো ঘটনাটি মমি আপু আমাকে যেভাবেই বলেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। মমি আপুর ভাষ্য মতে ওই টাইমে নাসিম ভাই এবং শিলা আপুর মাত্র বিয়ে শাদীটা হয়, মোটামুটি 10-12 দিন পার হয়ে যায় এবং শিলা আপুর সাথে ওনার শ্বশুরবাড়ির সম্পর্কটা খুব সুন্দর হয়ে যায় খুবই তাড়াতাড়ি। ওনাদের বাড়িটা মেইনলি ছিল একটা টিনের বাড়ি এবং আশেপাশে ছিল বাড়ির পেছনে একটা জঙ্গল, পাশে একটা বাঁশঝাড় এবং এর সাথে একটা পুকুর পাড়। পুকুর পাড়টা নিয়ে নানা ধরনের তথ্য রচিত ছিল যে এটা ভালো না বা এই জায়গায় কোনো অশরীরীর উপস্থিতি আছে। সো সেইখানে খুব বেশি একটা মানুষ কেউই যেত না। তো এমতো অবস্থায় একদিন ভোরবেলা ফজরের সময় শিলা আপু নামাজ পড়বে বলে উজু করতে সেই পুকুর পাড়ের দিকে গেলেন। না সরি, পুকুর পাড় না, কল পাড়ের দিকে গেলেন এবং কল পাড়ের চারপাশটা টিনের যে বেড়া দেওয়া থাকে ওই বেড়া দিয়ে ঘেরা ছিল এবং টিনের বেড়ার মাঝখানে ছোট ছোট ছিদ্র থাকে মাঝে মাঝে। এটা আপনারা গ্রামে গেলে অবশ্যই দেখে থাকবেন। ওই ছিদ্র দিয়ে উনি একসময় দেখলেন কি পাশের একটা জায়গায় জঙ্গলের দিকে একটা মানুষ দেখা যাচ্ছে, মোটামুটি 4 থেকে 4.5 ফিটের একটা মানুষ দেখা যাচ্ছে এবং যার চোখটা সম্পূর্ণ লাল।
একেবারে লাল চোখ এবং তার দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। উনি এটা দৃশ্য দেখে শিলা আপু দৌড়ে চলে এলেন এবং ঘরে এসে কিছুটা চিৎকার চেঁচামেচি করা স্টার্ট করলেন। এবং উনি এই ঘটনাগুলো সবাইকে বললেন। যখন ওনার চিৎকার চেঁচামেচি শুনে সবাই চলে আসে, উনি ওনার শাশুড়িকে বলেন যে মা, আমি তো এমন কিছু একটা দেখলাম, বাট এই জিনিসটা কি আমি আসলে বুঝতে পারছি না, এরকমটা আমার সাথে কেন হলো। তখন ওনার মা এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা পাত্তা দেন না, বা ওনার শাশুড়ি আম্মা যা আছে উনি খুব বেশি একটা পাত্তা দিলেন না। উনি বললেন কি যে না, এমন কিছু তো হবার কথা না, বিকজ আমাদের এই বাসাটা টোটালি বন্ধ করা বাসা। তোমার শ্বশুর সাহেব এর বাবা, মানে তোমার দাদা শ্বশুর যে ছিলেন, উনি বিভিন্ন সময়ে এরকম কবিরাজি কাজ টাজ তো করতেন এবং বাসাটাকে বন্ধ করে রেখেছিলেন। সো বাসায় এরকম কোনো কিছু হওয়ার তো কথা না। আমার তো মনে হচ্ছে এটা তোমার মনের ভুল। তো শিলা আপু চিন্তা করলেন যে হ্যাঁ, হতে পারে এটা আমার মনের ভুল, ভোরবেলা ঘুম থেকে উঠে এসেছি, হয়তো বা ভুল দেখেছি। তো উনি এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা আর মাথা ঘামালেন না। এর মোটামুটি 2-1 মাস না, মোটামুটি 6 মাস, হ্যাঁ 6 মাস পার হওয়ার পরে উনি জানতে পারেন হঠাৎ করে একদিন যে উনি প্রেগনেন্ট। তো বিয়ের মোটামুটি 6 মাসের মধ্যে প্রেগনেন্সি। বাড়ির সবাই কিছুটা মানে ওনাদের উপরে মনোক্ষুণ্ণ হয়, নাসিম ভাই এবং শিলা আপু দম্পতির উপরে, যে বিয়ে তো মাত্রই হলো, এত তাড়াতাড়ি বেবি নেওয়ার কি ছিল, সো কোনো দরকার ছিল না। তো সবাই রাগারাগি করলো, একটা পর্যায়ে মেনে নেয়, কারণ এছাড়া তার কোনো উপায় নেই। তো উনি প্রেগনেন্ট হয়ে গেলেন এবং ওনাকে ডাক্তারি চেক আপ করানো হলো, সবকিছুই নর্মাল। এর মাঝখানে ওনার সাথে আর কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছিল না। কিন্তু একদিন রাতের বেলা উনি ঘুমিয়েছিলেন এবং ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্নে যাবার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা এখানে বলবো। ওনাদের যখন এই ঘটনাটা ঘটেছিল, ওই কলপারে একটা অবয়ব দেখার এর কয়েকদিন পরে ওনাদের বাসায় নাসিম ভাইয়ের ফুপাতো বোন আসে, ওনার ফুপাতো কাজিন আর কি, এবং ওনার একটা ছোট্ট ছেলে ছিল, মোটামুটি 3-4 বছর বয়সী। ছেলেটা খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ। তো এই ছেলের সাথেও শিলা সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। মোটামুটি 10-12 দিন বা 5-6 দিন ছিলেন ওনারা। তো কোনো ধরনের কোনো প্রবলেম নেই, কিছু নেই, একটা নর্মাল স্বাভাবিক পরিবারের মতো ওনারা ছিলেন। তো যেদিন শিলাপুর যেই মানে কি বলবো, ওই ফুপাতো কাজিন, মানে নাসিম ভাইয়ের ফুপাতো কাজিন যেদিন চলে গেলেন, এদিন রাতের বেলায় আপু সেই স্বপ্নটা দেখলেন, যে স্বপ্নটার কথা একটু আগে বললাম। স্বপ্নটা ছিল এমন যে উনি দেখলেন সেই যে পুকুর পাড়টা, ভয়ানক পুকুর পাড়, উনি ওই পুকুর পাড়ের কাছে কোনো একটা কাজ করতে গিয়েছেন এবং উনি তখন দেখলেন যে পুকুর পাড়ে কোনো একটা ছেলে হাত তুলে বাঁচার চেষ্টা করছে বা ডুবে যাচ্ছে এরকম মনে হচ্ছে। উনি যখন একটু কাছে গিয়ে দেখলেন, তখন উনি দেখতে পেলেন কি এই ছেলেটা ওনার হাজবেন্ডের ফুপাতো বোনের ছেলে। তো এই দেখে উনি কিছুটা ভয় পেয়ে যান যে বাচ্চাটার কি হচ্ছে, মারাই তো যাচ্ছে। উনি কি করলেন, দৌড়ে গিয়ে পুকুর পাড়ে ঝাঁপ দিলেন। ঝাঁপ দিয়ে বাচ্চাটাকে ওঠানোর চেষ্টা করলেন। কিন্তু যখন উনি বাচ্চাটাকে ওঠানোর চেষ্টা করলেন, প্রায় পাড়ে চলে এসেছেন, তখন উনি দেখলেন যে এই বাচ্চাটা আসলে সেই বাচ্চাটা নয়, এটা অন্য কিছু একটা জিনিস, এবং এর চেহারা টোটালি ডিফারেন্ট, এবং চোখ লাল এবং হচ্ছে খুবই ভয়ানক এবং ফসে যাচ্ছে এরকম একটা অবস্থা। উনি তখন কি করলেন, সেখান থেকে দৌড়ে চলে আসতে চেষ্টা করলেন, কিন্তু দেখলেন যে সে অবয়বটা তার পেছনে দৌড়াচ্ছে এবং অবয়বটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আকারে। তো উনি দৌড়ে এসে ঘরের ভেতরে এসে রুমের লক করে তারপর উনি শুয়ে পড়লেন, এবং শুয়ে পড়ার পরে জিনিসগুলো ওনার স্বপ্নেই কিন্তু হচ্ছে। উনি যখন শুয়ে পড়লেন, শুয়ে পড়ার পরে দেখলেন কি যে ওনার হাত ধরে কেউ টানছে। উনি যখন চোখ খুললেন তখন দেখলেন কি যে এই অবয়বটাই তার রুমে এসে তাকে টানছে। তো এরপরে উনি পড়ে যান বিছানা থেকে এবং ওনার ঘুমটা ভেঙে যায়। এর মাঝখানে ওনার হাজবেন্ড নাসিম ভাইয়ের বক্তব্য এরকম যে রাতের বেলা ঘুমানোর পরে হঠাৎ মোটামুটি যখন 11টা বা 11:30, 12টা এরকম টাইম হয়, তখন উনি ওনার হাতে জোরে একটা লম্বা টান অনুভব করেন। উনি বুঝতে পেরেছিলেন যে ওনার ওয়াইফ বিছানা থেকে পড়ে গেছেন। উনি যখন ওনার ওয়াইফকে বিছানা থেকে পড়ে যাওয়ার পর ওঠালেন মেঝেতে, তখন ওনার ওয়াইফের মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছিল। এবং নাসিম ভাই কি করলেন, ওনার মানে মা বাবা যারাই আছে সবাইকে ডেকে দেখতে বললেন যে কি হয়েছে আসলে, বিষয়টা জানার চেষ্টা করলেন। তো তখন কি হলো, যখন শিলাপুর একটু জ্ঞান ফিরলো, তখন উনি ঘটনাগুলো খুলে বললেন এবং ওনার শাশুড়িকে উনি বললেন যে মা,
জিনিসগুলি কিন্তু কোনোভাবেই নর্মাল না। আমি একদিন এরকম দেখলাম পুকুর পাড়ে, কল পাড়ে এরকম একটা অবয়ব, যার চোখ এরকম। আর আজকে আমি এরকম দেখলাম শব্দের মধ্যে। আর ঘুম থেকে ওঠার পর আমি দেখলাম যে এই জিনিসটা আমার বিছানা দিয়ে আছে, এবং পায়ের ছাপ পর্যন্ত আমি দেখেছি, ভেজা পায়ের ছাপ ঘরের ভেতরে। তো এই জিনিসগুলো আসলে মোটেও নর্মাল না। এগুলি আসলে আমি কোনোভাবেই বুঝতে পারছি না। কিন্তু যথারীতি ওনার শাশুড়ি এই বিষয়গুলোতে আবারও কোনো পাত্তা দিলেন না, এবং এই একই কথা ওনার, যে ওনাদের বাসাটা বন্ধ করা, বাসায় কোনো প্রবলেম নেই। সো এটা আসলে সম্পূর্ণটাই শিলা আপুর মনের ভুল। তো এর কয়েকদিন পরে শিলা আপু একদিন উঠোন ঝাড়ু দিচ্ছিলেন ওই জঙ্গলের কাছে, যে জঙ্গলটা ভয়ানক, কিছুটা জঙ্গল পারে, পাশে পুকুর পাড়। উনি কিছুটা ভয় পেয়ে যান ওখানে যাওয়ার পরে। কেন যেন অজানা কারণে ওনার শরীর ভারী হয়ে যায় এবং ওনার শরীরের লোম দাঁড়িয়ে যায়। উনি দৌড়ে সেখান থেকে চলে আসেন। এরপর কয়েকদিন মোটামুটি বেশ ভালো, কোনো প্রবলেম নেই, কিচ্ছু নেই, নাথিং। এই শব্দটা দেখার 2-1 দিন পরেই মোটামুটি উনি খেয়াল করলেন দুপুরবেলা বা বিকেলবেলার দিকে ওনার পেটে প্রচন্ড ব্যথা। এত পরিমাণ ব্যথা যে উনি দাঁড়াতেও পারছেন না, শুতেও পারছেন না, ওনার খুবই প্রচন্ড কষ্ট হচ্ছে ওনার। উনি ডাক্তারের কাছে গেলেন ওনার হাজবেন্ডকে বলে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল যে ওনার যে বাচ্চাটা ছিল, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে পেটের ভেতরেই, এটাকে অপারেশন করে বের করতে হবে। যদি বের না করা হয় তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে। তো অপারেশন করে ছোট্ট মৃত বাচ্চাটাকে বের করা হয়। বাচ্চাটা একটা ছেলে বাচ্চা ছিল। পরিবারের সবাই খুবই কষ্ট পায়, যদিও প্রেগনেন্সির শুরুতে কেউ রাজি ছিল না যে এত তাড়াতাড়ি বেবি নিয়ে নিবে। কিন্তু একটা বাচ্চা মারা যাওয়া এটা অনেক বড় একটা কষ্ট একটা পরিবারের জন্য, যে বাচ্চাটা জন্মই হয়নি যে বাচ্চাটা। তো পরিবার খুব কষ্ট পায় এবং শোকে কয়েকটা দিন কাটে তাদের। এভাবে আরো অনেক দিন পার হয়, মোটামুটি 6-7 মাস। এবং তখন শিলা আপু এবং নাসিম ভাই চিন্তা করেন যে একটা বাচ্চা যেহেতু এভাবে মারা গেল, সো আমাদের আরেকবার ট্রাই করা উচিত। কারণ পরিবারের সবারই একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে এই জিনিসটা এখন আর নেই, কিন্তু আমাদের তো চেষ্টা করা উচিত। তো ওনাদের চেষ্টার পরে 6 মাস পরে ওনারা আবার প্রেগনেন্ট হলেন। শিলা আপু আবার প্রেগনেন্ট হয়ে গেলেন। এবার উনি প্রেগনেন্ট হওয়ার পরেই ওনাকে ডাক্তার দেখানো হলে এবং যাবতীয় যত ধরনের ট্রিটমেন্ট, সাবধানতা অবলম্বন সব কিছুই করা হলো। কোনো ধরনের কোনো কমতি এবার আর রাখা হয়নি। এরপরে মোটামুটি তখন বেশ ভালো দিন যাচ্ছে, আর কোনো প্রবলেম নেই, কিচ্ছু নেই, একেবারেই নর্মাল একটা দিন, নর্মাল দিনগুলো যাচ্ছে। পরিবারের সবাই খুবই শান্তিতে আনন্দে বাচ্চার জন্য অপেক্ষা করছেন সবাই। আবারও কয়েক মাস পরে হঠাৎ করে ওনার পেটে ব্যথা, এবং ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে ডাক্তার আবার বলে যে হ্যাঁ, এবার আবার মিসক্যারেজ হয়ে গেছে। এবার মিসক্যারেজটি একটু আর্লি স্টেজে হয়েছে। তো ওনারা আসলে কিছু বুঝতে পারেন না যে হঠাৎ করে এরকম জিনিসগুলি কেন হচ্ছে বা এগুলির কারণটাই বা কি। তো তখন শিলা আপু বাসায় আসার পরে ওনার শাশুড়িকে বললেন যে আমার কাছে এই জিনিসগুলো মোটেও নর্মাল লাগে না, কারণ এবার আমার সাথে কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি, কোনো ধরনের ঝামেলা হয়নি, আমি কোথাও পড়ে যাইনি, বাট তারপরে আমার বাচ্চাটা নষ্ট হলো কিভাবে আমি জানি না এই সমস্ত জিনিস। তো তখন শিলা আপু ওনার মাকে জানালেন বিষয়গুলি। ওনার মা থাকতেন রাজশাহীর সিরাজগঞ্জের কোনো একটা জায়গায়। তো ওনার মা এই কথাগুলি শুনে সিরাজগঞ্জ থেকে চলে এলেন। এসে উনি ওনার মেয়ের যে শাশুড়ি আছে ওনাকে বললেন যে আপা, আপনারা তো এই জিনিসগুলি মানেন না, বাট আমার কাছে মনে হয় কোনো একটা প্রবলেম হচ্ছে, আর আমি চাই আমার মেয়েটাকে নিয়ে গিয়ে আমি কোনো কিছু একটা চিকিৎসা করব বা ব্যবস্থা করব। কারণ আপনারা মানেন না, এই চিন্তা করে যদি পরবর্তীতে আমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যায় বা আমার মেয়েটা মারা যায়, তখন কিন্তু সেটার দায় দায়িত্ব আপনারা কিন্তু নিতে পারবেন না। আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি, আমি এটা শেষ দেখে ছাড়বো। এই কথা বলে উনি শিলাপুকে সিরাজগঞ্জে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওনারা একটা হুজুরের সাথে যোগাযোগ করলেন। হুজুরের সাথে যোগাযোগ করার পরে হুজুর জানালেন, বিভিন্নভাবে রিচুয়াল করার পরে উনি জানালেন যে তোমাদের বাড়িতে তোমার যে শ্বশুর বাড়ি মা, সেই শ্বশুর বাড়িতে তোমার এবং তোমার স্বামীর ওপরে কালো জাদু করা হয়েছে, কিন্তু এই কালো জাদু তোমার বাচ্চা নষ্ট করার কারণ নয়। যেই কালো জাদুটা করা হয়েছে সেটা তোমার আর তোমার হাজবেন্ডের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য বা সম্পর্ক নষ্ট করার জন্য, কিন্তু এই কালো জাদু তোমার বাচ্চা নষ্ট করার জন্য ছিল না। এখানে অন্য কোনো একটা ঘটনা আছে। তোমার শ্বশুর বাড়িতে অবশ্যই জিন রিলেটেড এর আগে ঘটেছিল এমন কোনো ঘটনার ইতিহাস অবশ্যই আছে, যে জিনিসটা আমি জানি না এবং তোমরাও এখনো জানো না। এই জিনিসটাকে তোমরা জানার চেষ্টা করো,
কারণ এই জিনিসটা যদি তোমরা জানতে না পারো, তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না যে কেন এগুলি হচ্ছে। আর এই কালো জাদুটা আমার মেইন কনসার্ন। তোমরা আগে জেনে এসো যে তোমার শ্বশুর বাড়িতে মেইন প্রবলেমটা কি ছিল। তো এই কথা শুনে শিলা আপু প্রথমে নাসিম ভাইকে ফোন করে বললেন যে আমি তো হুজুরের কাছে গিয়েছিলাম, হুজুর আমাকে এমন এমন ঘটনাগুলো বললো, তো তুমি যদি কিছু জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাও। তো নাসিম ভাই বললেন যে না, আমি তো আসলে এই বিষয়ে কিছু জানি না, আমার সাথে কখনোই কারো এগুলি বিষয়ে কখনো কোনো কথাবার্তা হয়নি, আর আমি জিন ভূত এই জিনিসগুলোতে খুব বেশি একটা ফ্যাসিনেটেডও না যে আমি জিজ্ঞাসা করে নিব, বা বাসা বন্ধ করা এই জিনিসগুলো আমার খুব বেশি একটা আমলে আমি নিইনি। তারপরও তুমি যখন বলছো, আমি মা বাবা সবার সাথেই কথা বলে নিচ্ছি। তো উনি মা বাবা সবার সাথে কথা বলে আপুকে ফোন ব্যাক করে বললেন কি যে না, ওনারা কিছু বলেননি আমাকে, এরকম কোনো কিছু নেই। এরপরে শিলা আপু কি করলেন, ওনার মাকে বললেন, নিজের আম্মুকে বললেন সিরাজগঞ্জে যে আমি শ্বশুরবাড়ি ফেরত যাবো, বিকজ আমাকে জিনিসগুলি জানতে হবে। তখন উনি যখন শ্বশুরবাড়ি ফেরত আসলেন, সেই রাতে উনি পরিবারের সবাইকে একসাথে বসিয়ে জিজ্ঞাসা করলেন যে এই বাসায় কি কি প্রবলেমগুলো ছিল সেগুলো আমাকে দয়া করে বলেন, কারণ যদি আপনারা না বলেন আমাকে, বা এখনো যদি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে এই বাসায় কিন্তু খুবই দ্রুত কারো প্রাণনাশের সম্ভাবনা আছে, দয়া করে আমাকে বলেন। তখন ওনার যে শ্বশুর ছিলেন উনি কিছুটা এঁকে বেঁকে বসলেন এবং বললেন যে মা, আমি আসলে তোমাকে কিছু বলতে চাই, কারণ জিনিসগুলি আমি কিছুটা হলেও জানি, কিন্তু আমি এতদিন বলছিলাম না, কারণ আমি প্রয়োজন মনে করিনি বলার। কিন্তু যেহেতু এখন কথাগুলো উঠেই গেছে, সেহেতু আমি তোমাদেরকে বলবো সবই। এটা শোনার পরে যদি তোমাদের কোনো কিছু উপকার হয় বা তোমরা এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারো, তাহলে ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো। আমি আসলে বলতে লজ্জাই পাচ্ছি, কারণ এই ঘটনাটা আসলে আমার বাবার, শিলাপুর দাদা শ্বশুরের, যিনি ঘরটাকে বন্ধ করে রেখেছিলেন। এরপর উনি বলতে শুরু করলেন যে আমার বাবা যে ছিলেন, উনি আসলে ছিলেন একজন ময়রা। ওনার নাম ছিল রফিকুল্লাহ একজন ময়রা ছিলেন, এবং উনি ময়রা কাদেরকে বলে, যারা মিষ্টি বানায়, এই কাজটার আশেপাশে উনি কৃষিকাজ করে সংসার চালাতেন। দিনের বেলা মোটামুটি উনি কৃষিকাজ করতেন এবং রাতের বেলা ছানা দিয়ে বিভিন্ন টাইপের ময়রার যে কাজগুলি সেগুলো করতেন। কিন্তু একটা সময় উনি কাজগুলো করা বন্ধ করে দিলেন। উনি কবিরাজি শিখেছিলেন এবং ওনার কাছে বেশ কিছু পালিত জিন ছিল। এর মধ্যে একটা জিনকে উনি খুব বেশি টর্চার করতেন। সেই জিনকে দিয়ে সমস্ত কাজ করাতেন, চাষবাসের কাজ করাতেন, রাতের বেলা নিজের যত ধরনের কাজ সবকিছুই করাতেন। এই জিনটাকে উনি পেয়েছিলেন একটা মহিলার উপরে রুকিয়া করার সময়। সেই মহিলাটা ছিল দুষ্ট প্রকৃতির একটা মহিলা, এবং এই জিনটা ছিল একজন আলেম জিন বা একজন হুজুর জিন। তো সেখান থেকেই এই জিনটাকে উনি পেয়েছিলেন এবং উনি জিনকে বলেছিলেন যে তুমি আমার সাথে কাজ করো। জিনও রাজি হয়েছিল যে না, আল্লাহর নেক বান্দা কাজ করা যায়। কিন্তু এই জিনকে পাওয়ার পরে ওনার লোভ যেন আস্তে আস্তে বেড়ে গেল, রফিকুল্লাহর লোভ বেড়ে গেল। উনি বিভিন্ন ধরনের খারাপ কাজ করা শুরু করলেন এবং এই জিনের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করে টাকা উপার্জন করা শুরু করলেন এবং আরো খারাপ কাজ করা স্টার্ট করলেন। কালো জাদুতে পর্যন্ত উনি চলে গেলেন। তো এই জিনটা তখন রাগান্বিত হয়ে ওনাকে বললেন যে আমি তোমার সাথে এই ধরনের কোনো কাজ আর করতে পারবো না, আমাকে তুমি এখান থেকে মুক্তি দাও। কিন্তু ততক্ষণে উনি কৌশলে ছলে বলে জিনটাকে বন্দি করে ফেলেছেন, কোনো একটা ভাবে বন্দি করেছেন। এখন জিনটা তার কথা শুনতে বাধ্য, রফিকুল্লাহর কথা শুনতে সেই আলেম জিনটি এখন বাধ্য। তো সেই জিনকে দিয়ে বিভিন্ন টাইপের খারাপ কাজ উনি করাতেন জোর করে। জিন অনেকবার মানা করতো যে না, আমাকে দিয়ে করিও না, আমি পারবো না। তারপরে উনি বিভিন্ন ধরনের রিচুয়াল করতেন। এর মধ্যে একটা রিচুয়াল ছিল অমাবস্যার টাইমে। সেদিন যখন অমাবস্যা, তখন উনি রেডি হলেন এবং একটা ছুরি বের করলেন। যে ছুরিটা ছিল জাদু করা একটা ছুরি, বিভিন্ন প্রকারের মন্ত্র আয়াত এগুলি করে ছুরিটার উপরে জাদু করা হয়, এবং এই ছুরিটা উনি ব্যবহার করতেন বিভিন্ন জিনকে মারার জন্য বা আঘাত করার জন্য ব্যবহার করতেন। এটা খুবই পাওয়ারফুল একটা নাইফ ছিল। তো উনি কি করলেন, এই ছুরিটা নিয়ে বেরিয়ে গেলেন কালী মন্দিরের উদ্দেশ্যে। পুরাতন একটা পরিত্যক্ত কালী মন্দির ছিল, সেই মন্দিরের উদ্দেশ্যে উনি বেরিয়ে গেলেন। এবং লোকমুখে শোনা যায় যে সেই কালী মন্দিরটা নাকি ভালো না এবং সেখানে নাকি শয়তানের বসবাস আছে, এরকম লোকমুখে কথা ছিল। তো উনি সেই কালী মন্দিরের কাছে গেলেন, কিন্তু এখনো সেই কালী মন্দিরে কেউ যেন পুজো করতো এবং কালীর যে
মানে জিভ ছিল, সেই জিভের মধ্যে সিঁদুর লাগিয়ে দিত। তো রফিকুল্লাহর এমন একটা কাজ ছিল যে কাজের জন্য সেই কালী মন্দিরের কালী মূর্তির জিভের যেই সিঁদুরটা ছিল সেই সিঁদুরটা তার প্রয়োজন ছিল। তো সে সেই দিন অমাবস্যা রাতে তার ছুরিটা নিয়ে বেরিয়ে গেলেন এবং কালী মন্দিরের কাছে যখন উনি আসলেন তখন চারপাশ থেকে নানান ধরনের শব্দ শুনতে পেলেন উনি। মন্দিরের ভেতরে যখন উনি প্রবেশ করলেন তখন দেখলেন যে মূর্তিটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে ট্রান্সপারেন্টলি, মানে এখন এই জায়গা আছে, চোখের পলকটা ফেলতেই আরেক জায়গায় চলে যাচ্ছে। এরপরে উনি চিন্তা করলেন কি এটা সম্পূর্ণটাই ওনার চোখের ভুল। তো নিজের চোখের ভুল মনে করে উনি এই জিনিসটাকে কাউন্টার করার জন্য পকেট থেকে একটা কালো কাপড় বের করলেন এবং কাপড় বের করে নিজের যেই জায়গাটা আছে অবস্থান থেকে মূর্তির অবস্থান উনি নিজের চোখের আন্দাজে নির্ধারণ করলেন যে এই জায়গায় এতটুকু ডানে গেলে, এতটুকু বামে গেলে বা এতটুকু সোজা গেলে আমি মূর্তিটাকে দেখতে পারবো এবং ধরতেও পারবো। তো এই চিন্তা করে উনি চোখে কাপড়টাকে বাঁধলেন। বাঁধার পরে আস্তে আস্তে আন্দাজ মতো হেঁটে সেই মূর্তির কাছে গেলেন। কিন্তু মূর্তির কাছে যাওয়ার সাথে সাথে উনি যখন মূর্তির মাথায় হাতটা রাখলেন আশেপাশে কিরকম ঝোড়ো বাতাস শুরু হলো এবং যেই মন্দিরের যে ফ্লোর ছিল সেখান থেকে পাতাগুলি উড়ে পড়ে যাচ্ছে, এরকম বিভিন্ন টাইপের সমস্যা। তো উনি কি করলেন, ওনার সেই ছুরি দিয়ে হঠাৎ করে ধরে এক টান দিয়ে সেই মূর্তির গলাটা উনি কেটে ফেললেন। গলাতে কেটে মাথাটা নিয়ে আসার চেষ্টা করলেন। এরপরে যখন উনি চোখ থেকে কাপড়টাকে সরালেন, কালো কাপড়টা, তখন উনি দেখতে পেলেন যে যে ফ্লোরে মূর্তিটা দাঁড়ানো ছিল সেই ফ্লোরে প্রায় হাঁটু সমান রক্ত। এবং উনি তখন শুনতে পেলেন কানে কানে কোন একটা অদৃশ্য গায়েবী শব্দ তাকে বলছে, যেই কাজটা তুই করলি অনেক বড় ভুল করেছিস, আমাকে তো তুই মেরে ফেললি, কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য আমার পরিবারের কেউ অবশ্যই ফিরে আসবে, তুই বাঁচতে পারবি না, তুই কোনোভাবেই বাঁচতে পারবি না, এই অন্যায় থেকে তোকে কেউ মুক্তি দিতে পারবে না, মরতেই হবে, আমার পরিবারের মানুষ আসবে প্রতিশোধ নেওয়ার জন্য, তুই শুধুমাত্র অপেক্ষা কর। তো উনি আসলে রফিকুল্লাহ উনি খুব বেশি একটা পাত্তা দিলেন এগুলি। উনি চিন্তা করলেন যে আমি এত বড় কবিরাজ, আমার কি করবে আমি দেখে নেব। এই কাহিনী করার পরে উনি সেখান থেকে চলে এলেন এবং উনি পাশে এসে বাকি রিচুয়াল কমপ্লিট করে উনি ওনার মতো ক্ষমতা অর্জন করে নিলেন। তো এরপরে যে জিনিসটা হলো, একদিন উনি বাঁশঝাড়ের ভেতর থেকে বাজার করে ফিরে আসছিলেন এবং বাঁশঝাড়ের ভেতরে উনি দেখলেন কি বড় একটা হাতি এবং একটা বাচ্চা হাতি তার পাশে হাঁটছে। দুইটা হাতি। উনি তো স্বাভাবিকলি বুঝতে পারলেন যেহেতু উনি একজন কবিরাজ যে এগুলি কোনোভাবেই হাতি আসলে নয়, কারণ এরকম গ্রামের মধ্যে এত ছোট বাঁশঝাড়ের ভেতরে হাতি কোত্থেকে আসবে। তো উনি বুঝতে পারলেন যেটা কোনো জিন এবং উনি ভয় পেলেন না। উনি যখন হাতিগুলোর কাছে যাচ্ছিলেন চিন্তা করছিলেন যে এরা আমার কি করবে, আমার কাছে তন্ত্রে মন্ত্রের অনেক শক্তি আছে। তখন উনি শুনতে পেলেন বাঁশঝাড়ের কোনো একটা জায়গা থেকে গায়েবী কণ্ঠে কেউ বলছে ওনাকে যে কবিরাজ, তোকে আমি অনেকদিন ধরে দেখি, অনেক কাজ দেখি তোর কাজ এবং তোকে আমার খুব ভালো লাগে, আমি তোকে উপহার দিতে চাই, কিন্তু তোকে আমার কয়েকটা কাজ করতে হবে, তুই হাতি দুটার পেছনে দেখ। তো তখন হাতি দুটোর পেছনে গেল এবং দেখলো যে বড় যে হাতিটা সেই হাতির পেছনে একটা বড় মানে সিন্দুক, অনেক বড় একটা ট্রাঙ্কের সিন্দুক, আর ছোট যে হাতিটা তার লেজের সাথে লাগানো একটা কলস, যে কলস ভর্তি সোনা দানায় ভরপুর। এবং বড় হাতির লেজের পেছনে যেই সিন্দুকটা ছিল সেই সিন্দুকটা রাজা বাদশাহ সিন্দুকের থেকে কোনো অংশে কম না। ওটার ভেতরে স্বর্ণালঙ্কার এবং সোনার যে কয়েন মুদ্রা সেই মুদ্রায় ভরা। তো উনি বেশ লোভে পড়ে গেলেন। উনি ছিলেনও রফিকুল্লাহ একটা সময় বেশ ভালো লোভী মানুষ হয়ে গিয়েছিলেন। উনি চিন্তা করলেন কি আচ্ছা ঠিক আছে, ফ্রিতে পাচ্ছি, দুই একটা কাজ কি করতে হবে করে দেবো নে, আর যদি কাজ করতে না পারি বন্দি করে ফেলবো এই জিনকে। এই কথা চিন্তা করে উনি বললেন যে ঠিক আছে তোর কাজ আমি আগে করবো, কিন্তু এই জিনিসগুলো আমাকে তুই দে আগে। জিনটা বললো কি ঠিক আছে তুমি চয়েস করো কোনটা নিবা, তুমি যেটাই ধরবা প্রথমে সেটাই তোমার। তো রফিকুল্লাহ কি করলো, বড় হাতির যেই লেজের মধ্যে যে ট্রাঙ্কটা লাগানো ওই ট্রাঙ্কটা উনি ধরে ফেললেন। ধরার পরে উনি সেখান থেকে চলে গেলেন, সেটা নিয়ে বাসায় আসলেন। আসার পরে উনি যখন ট্রাঙ্কটাকে খুললেন, খোলার পর উনি দেখলেন যখনই মুদ্রাগুলি উনি হাতে নেন, এবং উনি আগে দেখলেন কি যে সবগুলো সোনার মুদ্রা একেবারে ঝকঝক করছে, চকচক করছে, মানে গ্লিটারিং করছে, স্বর্ণ একেবারে নিখুঁত স্বর্ণ যেরকম থাকে। কিন্তু উনি যখন এই মুদ্রাগুলি হাতে নিচ্ছেন সাথে সাথে মুদ্রাগুলো কয়লার মতো কালো হয়ে যাচ্ছে, রং হারিয়ে ফেলছে এবং মুদ্রা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। উনি কিছুটা রাগান্বিত হলেন
রাগান্বিত হওয়ার পর উনি চিন্তা করলেন কি যদি জিনের সাথে কখনো কথাবার্তা হয় আবার উনি এই জিনিসটা কথা তুলবেন। তো ওই দিন রাত্রেবেলা উনি স্বপ্ন দেখলেন, একটা জিন এসে ওনার স্বপ্নে বলছে যে, কবিরাজ, তুই তো আমার জিনিসপত্র নিয়ে গেলি, তোর যা চাওয়ার ছিল তুই তো তা নিয়ে গেলি, কিন্তু তুই তো আমার কাজ করে দিচ্ছিস না। তখন স্বপ্নের মধ্যে রফিকুল্লাহ বলে যে, তুই যেই জিনিসগুলি আমাকে দিয়েছিস সেগুলো আগে আমাকে ব্যবহার করার উপযোগী কর, তারপরে আমি তোর কাজ করব, না হলে আমি করব না। তো জিনটার সাথে তখন তার মোটামুটি ভালোই বাক বিতণ্ডা হয়। জিনটা বলে কি যে, না, তুই যদি এই স্বর্ণগুলি নিয়ে আমার কাজ না করিস তখন আমি কি করব, কাজেই তুই আগে আমার কাজ করবি, এরপরে তুই এগুলো ব্যবহার করতে পারবি। কিন্তু রফিকুল্লাহ বলে যে, না, আমি আগে এই জিনিসগুলো ব্যবহার করব, এরপর আমি তোর কাজ করব। অনেক বাক বিতণ্ডা হয়। এরপরে জিনটা তাকে হুমকি দিয়ে বলে যে, দেখ, তুই এই যে কাজগুলি করছিস তুই খুব খারাপ কাজ করছিস, কিন্তু তুই আমার ক্ষমতা সম্পর্কে কিন্তু জানিস না। তোর যে বাসা বন্ধ করা, তুই যে বাসা ঘর আর মাথা কেটে বন্ধ করেছিস, কি রিচুয়াল করে বন্ধ করেছিস সেটা কিন্তু আমি ভালো মতোই জানি। তোর বাসায় ঢোকা কিন্তু আমার বাম হাতের খেল। আমি কিন্তু তোকে ভালো শাস্তি দেব। তুই না স্বর্ণালঙ্কার পাবি, কিচ্ছু পাবি না, জান হারাবি, তোকে আমি দেখে নিব। এর মাঝখানে রফিকুল্লাহর মোটামুটি ভালোই অহংকার জন্মে যায়। উনি চিন্তা করেন, আমি এত বড় কবিরাজ, এত বড় বড় কথাই জিন আমাকে বলে কিভাবে। উনি তখন জিনকে চ্যালেঞ্জ করে বলেন কি, তোর যা করার তুই করে নিস, আমি দেখবো তুই কি পারিস, যা এখান থেকে যা। তো এরপরে চিন্তা চলে গেল, স্বপ্নটাও ভেঙে গেল, এবং পরবর্তীতে উনি ঘুম থেকে উঠে চিন্তা করলেন যে এটা একটা স্বপ্নই ছিল, বা যাই হোক ছিল কিছু একটা। এর কয়েকদিন পরে উনি সন্ধ্যার দিকে একদিন যাবেন ওনার ক্ষেত খামারে পানি টানি বা সেচ গল্প ঠিক মতো হয়েছে কিনা, বা যে কোনোই কাজ উনি সন্ধ্যার সময় করতেন, ওই কারণে উনি যাবেন তখন খেতে। তো মাগরিবের পরে উনি মোটামুটি খেতে চলে গেলেন, নামাজ পড়ার পরে মাগরিবের। কিন্তু যখন ঈশার ওয়াক্তেরও পার হয়ে গেল এবং রাত মোটামুটি 10টা-11টা, তখনও যখন উনি ক্ষেত থেকে ফিরছেন না, এই দেখে ওনার ছেলেরা ভালো টেনশনে পড়ে গেল এবং চিন্তা করলো যে বাবা এখনো কেন ফিরছে না। তো ওনার ছেলেরা আসলে না, একটাই ছেলে ওনার, মানে যে উনি ঘটনাটা বলছিলেন একটাই ছেলে। ওনার ছেলে চিন্তায় পড়ে গেলেন যে বাবা এখনো কেন ফিরছে না। তো উনি কি করলেন, আরো কয়েকজন মানুষকে নিয়ে চলে গেলেন সেই ক্ষেতের কাছাকাছি। ক্ষেতের কাছাকাছি গিয়ে উনি দেখতে পেলেন যে অন্ধকার, তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না। এর মাঝখানে খোঁজাখুঁজি করতে করতে মোটামুটি 20-30 মিনিট পার হয়ে গেল। হঠাৎ ওনারা দেখলেন একটা জায়গায় দুটো পা দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো একটা মানুষকে মাটি খুঁড়ে গেড়ে রাখা হয়েছে এবং তার পা শুধুমাত্র ভেসে আছে, মাথা এবং সম্পূর্ণ শরীর মাটির নিচে। ওনারা অনেক কষ্ট করে সেই জায়গাটা খুঁড়লেন, খোঁড়ার পরে দেখলেন এটা হচ্ছে তার বাবা রফিকুল্লাহ, এবং অলরেডি তিনি মারা গেছেন, তার ঘাড় ভাঙা, চোখ উপড়ানো, এরকম বিভিন্ন বিভৎস একটা অবস্থা। তো ওনাকে বাসায় নিয়ে আসা হলো। সেদিন রাতে আর কোনোভাবে জানাজা সম্ভব হয়নি, অসম্ভব, কারণ মানে অনেক রাত, মানুষকে জানাতে হবে। তো এর পর দিন জোহরের টাইমে ওনার জানাজা এবং দাফন কাফন সবকিছুই শেষ হয়ে গেল। তো এই কাহিনীর পরে ওনাকে কবর দেওয়া হলো, সব জিনিসপত্র এখানেই শেষ হলো। কিন্তু এরপরে কয়েকদিন রফিকুল্লাহর যে ছেলে, অর্থাৎ শিলাপুর যে শ্বশুর, উনি শান্তি পাচ্ছিলেন না কোনোভাবেই। ওনার কেমন যেন অস্বস্তি লাগতো সবসময়। বাবার কথা মনে হতো যে বাবা হয়তো বা ভালো নেই, বা বাবার কোনো একটা প্রবলেম হচ্ছে, এগুলো ওনার মনে হতো। তো তখন উনি একটা কাজ করলেন, একদিন রাতের বেলা যখন উনি ঘুমাচ্ছিলেন, একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটার মধ্যে ওনার বাবা ওনার কাছে এসে বলছে, রফিক, আমি তো তোকে সব কথাই বলি, তুই তো আমার একমাত্র ছেলে, তুই তো সবই জানিস। আমি সেই কালী মন্দিরে গিয়েছিলাম, কালীর মাথা এনেছিলাম, আমি কি কি কাজ করেছি সবই তো তুই জানিস। যেহেতু তুই আমার একমাত্র ছেলে, আমি তো তোকে সব কিছুই বলে রাখি। বাবা, আমি তো মারা গেছি, কিন্তু আমার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। যে জিনগুলোকে আমি বন্দি করেছিলাম তারাই আমাকে মেরেছে। আমার মরণ হয়েছে, এটা আমার কোনো কষ্ট নেই, কারণ আমি পাপী, আমার পাপের জন্য আমাকে ফল ভোগ করতে হবে। কিন্তু মৃত্যু হবার পরেও আমার পরিবারের উপর একটা সংকট আছে এখন, আর আমার মরণের পরেও ভালো নেই। আমি তোকে কয়েকটা কাজ দেব, ওই কাজগুলো তুই দয়া করে আমাকে করে দিবি। তো তখন রফিকুল্লাহর ছেলে, অর্থাৎ শিলাপুর শ্বশুর, তাকে জিজ্ঞেস করেন যে কি কাজ বাবা, কি হয়েছে তুমি বলো আমাকে। তখন রফিকুল্লাহ বলে স্বপ্নের মধ্যেই যে আমার যেই রুমটা আছে, যেখানে আমি বিদ্যা চর্চা করতাম, জাদুবিদ্যা চর্চা করতাম, সেই রুমের মাঝখান বরাবর তুই মোটামুটি 1 থেকে 1.5 হাত ঘুরবি। খোঁড়ার পরে তুই একটা বোতল পাবি, এই বোতলটাকে তুই তুলবি
আর আমার যাবতীয় যত বই পুস্তক বা হাতের লেখা যত খাতা যা কিছুই আছে, আমার জাদুর সমগ্র জিনিসপত্র সব কিছু তুই নিয়ে এখান থেকে ফেলে দিবি সেই পুকুরের ভেতরে আর কি ফেলে দিবি। তো এই কথা বলার পরে উনি বললেন যে মানে রফিকুল্লাহর ছেলে তাকে জিজ্ঞেস করলেন যে কেন এগুলো কেন করব। তখন উনি বললেন যে আমার অনেক বড় একটা ভুল হয়েছে, আমি অনেক বড় একটা আলেম জিনকে এভাবে বন্দি করে রেখেছি, এটা আমার অনেক বড় ভুল হয়েছে, আমার উচিত তাকে মুক্তি দেওয়া। কারণ সেই বোতলের ভেতরে বন্দি থেকে সে সম্পূর্ণ সময় আমাকে লানত দিচ্ছে, আমাকে অভিশাপ দিচ্ছে, এই কারণে আমার খুব কষ্ট হচ্ছে। বাবা তুই দয়া করে আমাকে এই কাজটা করে দে। এই স্বপ্ন দেখার পরে ভোরবেলাতেই রফিকুল্লাহর ছেলের ঘুম ভেঙে যায়। তো এরপরে উনি কি করলেন, চলে গেলেন ওনার বাবার সেই রুমের মধ্যে যেখানে উনি এই জাদুবিদ্যা চর্চা করতেন। এবং আসলে উনি যখন খুললেন 1-1.5 হাত ভেতরে যাওয়ার পরে উনি খুঁজে পেলেন ওনার বাবা একটা বোতল সেখানে রেখেছে এবং বোতলটার মুখে লাল কালারের কাপড় দিয়ে কিছু পুঁটলি বাঁধা, অর্থাৎ টোটেম টাইপের কিছু একটা, যেটা দিয়ে বন্দি করা হয়। তো উনি কি করলেন, সেটা নিলেন, খুলে দিলেন, বোতলটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে উনি আর বাদ বাকি যাবতীয় যা জিনিসপত্র আছে সব কিছু নিয়ে ফেলে দিলেন সেই পুকুরের ভেতরে। এবং এরপরে উনি আর কোনো স্বপ্ন দেখেননি বা ওনার সাথে আর কোনো কিছু হয়নি। তো এই ছিল রফিকুল্লাহর ছেলে অর্থাৎ শিলাপুর যেই শুরুর ছিলেন ওনার ঘটনা ওনার বাবাকে নিয়ে। তো এরপরে উনি বললেন কি যে এখন তো আমি সবকিছুই তোমাদেরকে বললাম, এখন তোমরা কবিরাজের কাছে গিয়ে দেখো যদি কোনো কিছু হয়, আর আমার বাবাকে তোমরা ক্ষমা করে দিও। এই কথা শুনে শিলাপু তৎক্ষণাৎ ওনার মাকে আবার ডেকে আনলেন এবং 2 দিন পরে ওনারা রওনা দিলেন আবার সেই সিরাজগঞ্জের উদ্দেশ্যে। এবং সিরাজগঞ্জে যাওয়ার পরে উনি হুজুরকে যখন সবকিছু শিলাপু জানালেন, তখন হুজুর বললেন কি যে হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি, আমি আমার পালিত জিনকে দিয়ে খোঁজও নিয়েছিলাম, তোমার দাদা শ্বশুর যে কাজগুলি করেছে আমি কিছুটা বুঝতে পেরেছিলাম, কিন্তু তোমার মুখ থেকে শুনে সম্পূর্ণটা কনফার্ম হলাম। উনি আসলে এরপরে কি হয়েছে জানো, তোমাদের ঘরে যে কালো জাদুটা করা হয়েছে সেই কালো জাদুটার কারণে সেই জিনটা মানে আলেম জিনটা প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদের বাসায় এবার ঢুকেছে। তো এখানে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আলেম জিন আবার প্রতিশোধ কেন নেবে? আসলে জিন আলেম হলেও ওনাদের তো রাগ থাকে, এত বছর বন্দি থাকার পরে, এত বছর কষ্ট পাওয়ার পরে অবশ্যই রাগ হবে, স্বাভাবিক। তো এরপরে হুজুর বললেন কি যে জাদু যখন করা হয়েছে তোমাদের উপরে, কালো জাদু, তোমাদের বাসার সবার উপরেই এই জিনটা খেয়াল রাখতো এবং তোমাদের বাসার কেউই তোমাদের উপরে কালো জাদুটা করেছে এবং যেই ব্যক্তি জাদুটা করেছে তাকে ফলো করেছিল সেই জিন, সেই আলেম জিন। এবং যেই কবিরাজের মাধ্যমে তোমাদের উপরে কালো জাদুটা করানো হয় সেই কবিরাজকে গিয়ে সে অনুরোধ করে এবং তার সাথে চুক্তি করে যে তুমি তো এই বাসায় কাউকে পাঠাবাই, তাহলে আমাকে পাঠাও, আমি এই কাজ করে দিব, আর তুমি যদি আমাকে পাঠাও তাহলে বিনিময়ে তোমাকে আমি অনেক কিছু দেব। কবিরাজ আর লোভ সামলাতে পারেনি, তো সে আলেম জিনটাকে তোমাদের বাসায় পাঠিয়ে দেয়। আর এরপর থেকে এই আলেম জিন তোমাদের বাসায় এসে কাজকর্ম শুরু করে। প্রথমে তো কালো জাদুর কাজ সে শুরু করে, এরপরে তোমার সন্তানকেও নষ্ট করে প্রতিশোধের জন্যে। তো এখন এটা খুবই জরুরি যে জাদুটা যে করেছে সে যেন এই জাদুটা তুলে নেয়, আর যে জায়গায় তোমার পোতা আছে বিভিন্ন টাইপের তাবিজ কবজ সেগুলো যেন সে তুলে নেয়। এরপরে ওনারা আবার বাসায় আসলেন। বাসায় আসার পরে জিজ্ঞেস করলেন সবাইকে থেকে যে শিলাপু জিজ্ঞেস করছেন যে যদি এই কাজটা কেউ করে থাকেন দয়া করে আমাকে বলে দিন, কারণ এর জন্য আমাদের অনেক ভুগতে হবে, আমার 2টা বাচ্চা মারা গেছে, দয়া করে বলে দিন, আমি কিচ্ছু বলবো না, আল্লাহর কসম করে বলছি কিছুই বলবো না। এরপরে ওনাকে অবাক করে দিয়ে ওনার শাশুড়ি কাঁদতে শুরু করলেন এবং বললেন যে মা, আমি এই জাদুটা করেছি। শিলাপু একেবারেই অবাক এবং উনি জিজ্ঞেস করলেন মা আপনি কেন এটা করলেন? ওনার মা ওনার শাশুড়ি বললেন যে বিয়ে করে আসার পর আমি দেখলাম যে বাসার সবার সাথে তোমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, আমার তো সেরকম আর দাম থাকলো না, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে তুমি আমার ছেলে আমার পরিবারের সবাইকে আমার কাছ থেকে দূরে নিয়ে চলে যাবে, এই কারণে আমি ভয়ে তোমার উপরে জাদুটা করেছি। কিন্তু আমি কোনোদিন চাই নাই যে আমার নাতিরা মারা যাক এভাবে, নাতি যেই হোক জন্ম হওয়ার আগেই মারা যাক, এটা আমি কখনো চাই নাই। এরপরে শিলাপু কিছু বলেন না, কিন্তু ওনার শাশুড়ি নিজে থেকে গিয়ে তাবিজ কবজ সব তুলে আনেন এবং এরপর ওনারা সবাই মিলে যান সেই কবিরাজের কাছে। এবং কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ তাদেরকে বলে যে এখন তো জাদু উঠে গেছে, কিন্তু জিনটা তো প্রবেশ করতে পেরেছে অলরেডি, ঘরের যে বাঁধনটা ছিল সেটা নষ্ট করে কালো জাদুর কারণে। এখন জিনটার সাথে কথা বলতে হবে যে কেন আর ক্ষতি যেন না করে।
এরপরে উনি জিনটাকে আহ্বান করলেন এবং জিনটার কথোপকথনের মাধ্যমে বোঝা গেল সে খুবই প্রচন্ড রাগান্বিত এবং সে কোনোভাবেই এই প্রতিশোধ নেওয়া থেকে ছাড়বে না, কিছু ঘটবে না। তো এরপরে এই যে কবিরাজ মানে হুজুর, উনি বললেন কি, দেখো তুমি তো একজন আলেম, তুমি কেন এরকম করবা? অনেক বোঝানোর পরে জিনটা মানলো এবং বলল কি যে ঠিক আছে, আমি জানি আমার অন্যায় হয়েছে, দোষটা আসলে এই মেয়েরও না, এই মেয়ের হাজবেন্ডেরও না, দোষ ছিল রফিকুল্লাহ, সে শাস্তি পেয়েছে, কিন্তু আমার কি দোষ ছিল? এত এত বছর আমিও তো আমার ছেলেমেয়ের কাছ থেকে দূরে ছিলাম, আমার স্ত্রীর কাছ থেকে দূরে ছিলাম, তাদেরকে দেখতেও পারিনি। তো এখন আমি চাই আমি এই কষ্টে এই পরিবারের ছেলে যে আছে, মানে যে বাবা হওয়ার জন্য সক্ষম, তাকে আমি বোঝাবো। তখন কবিরাজ তাকে জিজ্ঞেস করলেন যে কিভাবে বোঝাবা? তখন সেই জিনটা বলল যে পরবর্তীতে যখন ওর কোনো সন্তান হওয়ার অবস্থায় যাবে ওরা, মানে ওর স্ত্রী প্রেগনেন্ট হবে, এরপরে 2 বছর পার হবে, ও ওর সন্তানের চোখ দেখতে পারবে না, মুখ দেখতে পারবে না, চেহারা দেখতে পারবে না, কিচ্ছু পারবে না। আমি বোঝাতে চাই যে এই দূরত্ব কতটুকু কষ্টের। এরকম শর্ত যদি তোমরা মানো, তাহলে পরবর্তীতে 2 বছর পর আমি তোমাদেরকে ছেড়ে দেব। কিন্তু এই 2 বছরের মাঝখানে যদি এই সন্তানের বাবা তার কাছে আসে, তাহলে আমি সবাইকে মেরে ফেলবো, এটাই আমার শর্ত। তো এই শর্তে সবাই রাজি হলো এবং মোটামুটি এর 6 মাস পরে আপা আবার প্রেগনেন্ট হলেন এবং ওনার প্রেগনেন্ট হওয়ার মোটামুটি মানে 3-4 মাসই হয়েছে এরকম অবস্থায় জানা গেছে। জানার পরে ভাইয়া চিন্তা করলেন যে, মানে নাসিম ভাই চিন্তা করলেন যে এভাবে তো থাকা সম্ভব না, আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমি আমার বাচ্চা আর বউকে রেখে আমি কিভাবে থাকি, তা আমি বিদেশ চলে যাই, এটাই একমাত্র সলিউশন। উনি তখন ভিসা এবং বিভিন্ন টাইপের যে বিদেশ যাওয়ার কাগজপত্র সেগুলো জোগাড় করতে লাগলেন। কিন্তু কিছুটা সময় লাগার কারণে শিলাপুর আম্মু তখন শিলাপকে নিয়ে চলে যান সিরাজগঞ্জে। এর মাঝখানে মোটামুটি 2-3 মাসের মধ্যে ওনার ভিসা হয়ে গেল, সবকিছুই কমপ্লিট। উনি চলে গেলেন মালয়েশিয়াতে। কিন্তু মালয়েশিয়া যাওয়ার আগে উনি একবার মাত্র ওনার ওয়াইফের সাথে দেখা করেছিলেন। যেদিন ফ্লাইট ছিল সেদিন তিনি বগুড়া থেকে সিরাজগঞ্জ গেলেন এবং 10 মিনিটের মতো ওনার ওয়াইফের সাথে কথা বলেছেন, এরপর উনি চলে গেলেন। মাঝখানে ওনার একটা মেয়ে হয়, যে মেয়েটার নাম হচ্ছে এখন নিশাত, তার বয়স হচ্ছে 10 বছর এবং সে একজন কোরআনের হাফেজা হচ্ছে এখন বর্তমানে। তো এর পরবর্তীতে আর কোনো প্রবলেম হয়নি। এরপরে নাসিম ভাই আবার এসেছিলেন 2024 সালে এবং এরপরে 2025 সালে ওনাদের একটা মানে ওনাদের যমজ বাচ্চা হয়, একটা মেয়ে এবং একটা ছেলে। মাঝখানে নাসিম ভাই কয়েকবার এসেছিলেন, কিন্তু উনি এখনো বলেন যে বুঝতে পারো এই জিনিসগুলো কেমন, আমার নিজের সন্তানের চেহারা আমি 2 বছর দেখতে পারিনি, তার কান্নাকাটি শুনতে পারিনি, তার মুখে বাবা ডাক শুনতে পারিনি, শুধু শুনেছি আমার বউয়ের কাছ থেকে যে সে কেমন আছে, দেখতে কেমন হয়েছে, এতটুকুই শুনতে পেরেছি, আর কিছুই না। কতটুকু কষ্টের এটা আমার জন্য তোমরা বুঝতে পারবে না। আর পরিবারের একটা মানুষের এরকম ভুলের জন্য আমাদের সবাইকে কতটুকু ভাবে সাফার করতে হয়। তো এই ছিল মোটামুটি ঘটনা। এখন ওনারা সবাই ভালো আছেন, মেয়ে হাফেজা হচ্ছে এবং ছেলেরাও বড় হয়ে যাচ্ছে মোটামুটি, এখন ছেলে মেয়ে 2জনই, ওনারা এখন 3 সন্তানের মা বাবা। এই ছিল আসলে মমিয়াপুর ঘটনা। উনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই বললাম। চলুন আমরা ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রাসেল ভাইয়া এবং সকল লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রেদওয়ান মাহিন, থাকি উত্তরাতে। আমি পড়াশোনা করছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে। তো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং ভূত এফএমে দেওয়া আমার লাইফের প্রথম ঘটনা। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেরি না করে শুরু করলাম। আমি তখন ক্লাস 1-এ পড়ি। আমার ছোট ভাই বোন তখন হয়নি। তো আমি আম্মু বাবার সাথেই ঘুমাইতাম। একদিন আমার ভোরবেলা আমার ঘুমটা ভেঙে যায়। তো বলে রাখি রাসেল ভাই, আমি যেভাবে মানে আমাদের রুমটা যেরকম ছিল সেটা হচ্ছে যে আমার মেন কথা হচ্ছে মশারি টানানো ছিল আর আমার হাতের ডান সাইডে জানালা ছিল। সো ভোরবেলা যেহেতু আমার ঘুমটা ভাঙছে, ভোরের একটা আলো কিন্তু আমাদের ঘরে পড়ত, ঠিক আছে। আমার হাতের ডান সাইডে বাবা, বা সাইডে আম্মু, এভাবে, আর আমি মাঝখানে শুয়ে আছি। তো হঠাৎ ঘুমটা আমার গাঢ় একটা ঘুম, বাট কেন কি কারণে জানি আমার ঘুমটা ভেঙে যায়। তো আমি খেয়াল করলাম
আমার পা বরাবর, মানে আমি তো শুয়ে আছি, মানে আমার একদম সোজা কিছু একটা মানে 4-5 জন কালো বোরখা পরা, মানে বোরখা, মানে একটা অন্ধকার রুমে কেউ যদি বোরখা পরে আসে কিরকম লাগবে? একটা ছায়ার মতো লাগবে না? অবশ্যই ছায়ার মতো লাগবে। তো এরকম কিছু একটা হাঁটাহাঁটি করতেছে। তো বলে রাখি একটা ব্যাপার, সেটা হচ্ছে যে মশারি টানানো ছিল, তো ফ্যানও ছাড়া মশারিও দুলতেছে। তো আমি না ছোটবেলায় তখন মানে বুঝতেছিলাম না জিনিসটা আসলে কি, কারণ তখন ভালো মন্দ ভূত জিন এগুলা বুঝার বয়সও না, স্বাভাবিক। তো আমি আর আম্মু বাবা পাশে, আমি এত ভয়ও পাচ্ছিলাম না, একটু হলেও সাহসী ছিলাম। তো যখন মশারিও দুলতেছে আবার লাগতেছে বাহিরেও কিছু একটা, তো আমি একটু কনফিউজ ছিলাম রাসেল ভাই। তো আমি ভাবলাম যে না, একটা কাজ করি, লেট মি চেক, আমি গিয়ে দেখি, একটু কাছে গিয়ে দেখি যে জিনিসটা কি। সাহস আমার লাইক একটু বেশি ছিল। আমি উঠে বসলাম, তো হামাগুড়ি পজিশনে আস্তে আস্তে যাওয়া শুরু করলাম, একটু 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 করে একদম মশারির কাছে গেছি। কাছে গিয়ে উকি দিলাম, তো দেখলাম যে যেই 5-6 জন হাঁটাহাঁটি করতেছে, ওরা আস্তে আস্তে আমাদের রুম থেকে বের হইতে 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 ডাইনিং এর দিকে চলে যাচ্ছে। মানে আমি যতটা তাদের কাছে আসার ট্রাই করতেছি, তারা ততটা পিছিয়ে চলে যাচ্ছে, পিছিয়ে আমাদের রুম থেকে বের হয়ে যাচ্ছে। তো এখন বের হইতে অন্ধকারের সাথে মিলে গেছে রাসেল ভাই। তো এখন অন্ধকারের সাথে মিলে যাওয়ার পর আমি আর জিনিসটা সিরিয়াসলি নেইনি। আমার কাছে লাগতেছে যে আমি তো তাইলে কিছুই দেখলাম না, তাইলে মনে হয় মশারি দুলতেছিল, আহ মানে তেমন কিছু না। তো আমি তেমন তার ভয় পাইনি। তা আমি করলাম কি, সুন্দর করে আবার হামাগুড়ি দিয়ে দিয়ে আমি আমার আম্মু বাবার মাঝখানে এসে ঘুমায় পড়ছি। বিশ্বাস করেন রাসেল ভাই, মানে আমি এটাকে ক্লাস 7 অব্দি একটা স্বপ্নের মতো বা একটা কিছুই দেখি নাই এরকমই ভাবতাম, যে কি দেখছি এটা, এরকম কি হয় নাকি আদৌ আদৌ এরকম তো হয় না। তো আমি জিনিসটা ভাবতাম যে না, এটা তেমন কিছুই না, এটা হয়তো এমনি মনের ভুল ছিল। তো ক্লাস 7 ওঠার পর একটা দিনে মানে একটা কাহিনী হয়, যেটা আমার বিশ্বাস করতে পরে আমার বাধ্য করে। সেটা হচ্ছে যে আমার ক্লাস 7 যখন উঠলাম, আমার একটা ফ্রেন্ড শৌখিন, তো সে আমাকে বলতেছে যে মাহিন মাহিন আজকে না আমি ভূত দেখছি। তখন আমি এটা শুনে একটু হাসে দিছি যে এই কি বলতেছিস তুই। তো হ্যাঁ, সে বলতেছে না সত্যি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই আমাকে টিফিন টাইমে বলিস, এখন তো ক্লাস চলতেছে, টিফিন টাইম বলিস। তো আচ্ছা ঠিক আছে। তো টিফিন টাইম হইলো, তো সে আমাকে বলতেছে যে কাহিনীটা শুনবি, কি হয়েছে? তা আমি বললাম হ্যাঁ বল। তো সে বলতেছে যে দোস্ত, আমি ঘুমায় আছি, তো হুট করে আমার ঘুমটা ভেঙে যায় অ্যারাউন্ড 3-4টার দিকে। আমার ঠিক টাইমটা খেয়াল নাই। তো আমি দেখলাম যে আমার দরজার, মানে আমার রুমের ঢুকার যে দরজাটা, ওই দরজাটার সামনে একটা কালো ছায়ার মতো কেউ দাঁড়ায় আছে। তখন আমি ওকে বলতেছি দাঁড়া ওয়েট, কালো ছায়ার মতো মানে অ্যাজ লাইক কোনো বোরখা পরা কোনো মহিলা যদি দাঁড়ায় থাকে, যেমন দেখায় ওইরকম কিছু। তখন সে বলতেছে যে হ্যাঁ ওইরকমই। বিশ্বাস করে রাসেল ভাই, আমার তখন পুরো গায়ের লোমটা দাঁড়ায় গেছে। আমি ঠিক আমার ক্লাস 1 দিকে চলে গেলাম। ক্লাস 1 কাহিনীটা আমার মনে পড়ে গেল। আমি পরে বলতেছি হ্যাঁ 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 বল। তো ও বলতেছে দাঁড়া, তুই কেমনে জানলি সে মানে বোরখা পরা টাইপের এরকম? তা আমি বললাম যে দেখ, আমার সাথে আমার একটা কিছু হয়েছিল, বাট আমি তখন অনেক ছোট ছিলাম, তো আমি ভালো মন্দটা বুঝতাম না। অবশ্যই যদি সেই জিনিসটা এখন আমার সাথে এই মুহূর্তে ঘটতো, তাইলে আমি অবশ্যই হয়তো রিয়েক্ট করতাম। আচ্ছা যাই হোক, বল তোর কাহিনীটা বল। পরে সে বলতেছে যে আচ্ছা তারপর কি হইলো, আমি যখন ওটাকে দেখছি, তো আমি তো দেখার পরে বুঝে গেছি যে এটা কোনো মানুষ না, সামথিং এলস, মানে লম্বা চিকন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কালো, একদম বডির কোনো পার্ট বোঝা যাচ্ছে না, একদম শ্যাডোর মতো। তো সাডেনলি আমি যখন ওকে দেখছি, দেখার পর আমি ভাবতেছি যে আম্মু বলে একটা চিৎকার দিব, আম্মু বাবা মানে আল্লাহর নাম নিয়ে একটা চিৎকার দিব, বুঝতেছি না ও, ওর মাথা কাজ করতেছে না, কি করবে।
তো ও ভাবতে ভাবতেই মানে ওই জিনিসটা না তার দিকে হাত উঁচু করছে। তার মানে ও খেয়াল করলো যে ওই জিনিসটা দূরের থেকেই তার দিকে একটা হাত উঁচু করছে। যেই না হাত উঁচু করছে সে না ভয় পেয়ে গেছে, সে দিচ্ছে একটা চিৎকার, আম্মু বলে একটা চিৎকার দিচ্ছে। সাথে সাথে ও খেয়াল করলো ওই জিনিসটা এত জোরে দৌড় দিছে, ওয়ালের সাথে লেগে সাথে সাথে ভ্যানিশ হয়ে গেল। মানে সেকেন্ডের মধ্যে সে দেখলো যে জিনিসটা ওয়ালের সাথে লেগে ভ্যানিশ। ও রাসেল ভাই, আমি একটা পয়েন্ট মিস করছি, সেটা হচ্ছে আমি যখন ছোট ক্লাস 1-এ থাকতে ওই জিনিসগুলোকে দেখছিলাম, ওরাও ঠিক এরকমই ছিল যে ও 5-6 জন, আমি তো 5-6 জনকে দেখছি, ওরা 5-6 জন কিন্তু একে অপরের সাথে গায়ে যে লাগতেছে ভেদ করে বের হয়ে যাচ্ছে। সাপোজ আমি আপনার গায়ে লাগলাম, আমি আপনার মানে আপনার ভিতর দিয়ে বের হয়ে গেলাম, আবার মানে আপনি আমার গায়ে লাগলেন, আমি আবার আপনার সামনের দিক দিয়ে বের হয়ে গেছি, মানে জাস্ট ভ্যানিশ হয়ে যাচ্ছি। দুজন দুজনের সাথে বাড়ি খাচ্ছি, আবার বাড়িতে বের হয়ে যাচ্ছি, এইভাবে আর কি। মানে কেউ কাউকে ডিস্টার্ব করতেছে না, সবাই সবার মতো হাঁটাহাঁটি করতেছে, কেউ কারোর সাথে ক্ল্যাশ করতেছে না, এরকম। ঠিক সেম শৌখিন আমাকে এই জিনিসটাই বললো যে ওয়ালের সাথে বাড়ি লাগলো, ও ভ্যানিশ, সেকেন্ডের মধ্যে ভ্যানিশ। তো এটা যখন শুনলাম রাসেল ভাইয়া, আমি আসলে পুরা শক হয়ে গেলাম যে না, আমি যা দেখছি ছোটবেলায় দ্যাট ওয়াজ রিয়েল অ্যান্ড দ্যাট ওয়াজ সামথিং এলস। আর আরেকটা কথা বলি রাসেল ভাইয়া, আমি ভাবতাম যে হয়তো জিনিসটা শুধুমাত্র আমি ফেস করছি, মানে আমাদের মানে ওই যে ক্লাস 1-এর ওই সময়টায় ওই বাসাটায় মানে আমি মনে হয় কি এই যে জিনিসটা নিয়ে একটু ভয় পাইছি। আসলে রাসেল ভাইয়া তখন অনেক ছোট ছিলাম, বুঝতাম না অনেক কিছুই। আসলে তা না, আম্মু বাবাও অনেক কিছুই ফেস করছে। কেন আমি আপনাকে বলি, যেমন জানালার মধ্যে সূরা লাগানো, তারপর দরজার উপর আমাদের প্রত্যেকটা দরজা প্রত্যেকটা রুমের উপর সূরা কালাম টানানো। তো এটার পিছে তো নিশ্চয়ই কোনো রিজন আছে। আমার বাবা যে এইগুলা লাগাইতো, নিশ্চয়ই এটার পিছে কোনো রিজন আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ছিলাম রাসেল ভাইয়া সেকেন্ড ফ্লোরে, বুঝছেন তো। মানে এমনিতে চোরের একটা ইয়া ছিল, ঠিক আছে, আমাদের বাসা থেকে অনেক সময় অনেক কিছু চুরি হয়েছে। তো ছোটবেলা যখন ছোটবেলা একদিন আমি বাবাকে দেখতেছিলাম যে বাবা মানে মানে এখন বুঝি যে মানে কেন সে চূড়াটা পড়তেছিল। আর মানে সে একটা আঙ্গুল উঁচু করে বাবা একটা আঙ্গুল উঁচু করে হাত ঘুরাচ্ছিল, মানে হাত ঘুরাচ্ছে আর মানে সূরা পড়ছিল। তো আমি বাবাকে তখন জিজ্ঞেস করলাম যে বাবা মানে তুমি কি করতেছো? তো বাবা বলতেছে যে এটা এইভাবে সূরা পড়লে কোনো চোর আমাদের পাশে আসতে পারবে না। তো আমি বললাম তাহলে এমনি হাত ঘুরাইলে কি হয়? তো বলতেছে যে এটা বন্ধ করে দিলাম, মানে এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে দোয়া পড়লে আল্লাহ মনে করো আমাদের বিল্ডিংটাকে একদম কস্টেপের মতো ইয়া করে দিল, যে কোনো ঝড় তুফান তারপর চোর টোর এগুলো আসতে পারবে না। আমি পরে বললাম ও আচ্ছা ঠিক আছে বাবা। মানে আমাকে সে বুঝাইছে, বাট দ্যাট ওয়াজ সামথিং এলস। সে তারা নিশ্চয়ই কোনো কিছু ফেস করছে যেটা আমি ভয় পাবো, বাচ্চা ছেলে বলে তারা আমাকে বলতো না। যাই হোক, তো রাসেল ভাইয়া এটাই ছিল আমার ঘটনা। এই অডিও ক্লিপটিও আপনাদের ভালো লাগবে, চলুন আমরা ফিরে যাই অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ফিয়া, আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। জানি আপনি ভালো দলে থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না। আমি সরাসরি আমার মূল ঘটনায় চলে যাচ্ছি। এখানে আমি আমার পরিচয়টা গোপন রাখতেছি রাসেল ভাই। আমি ফিয়া, আমার বাসা নারায়ণগঞ্জ। আমি আজকে একটা ঘটনা বলবো যেটা আমাদের লাইফে ঘটে গেছে। ঘটনাটা হচ্ছে 1998 সাল। তখন আমার আম্মু প্রেগনেন্ট ছিল। আর তখন আমার একটা বোন পেটে ছিল 8 মাসের সময়। একদিন আম্মু আমি হচ্ছে ছোট, আমার বড় বোন পেটে ছিল, সব আমি হইনি। এটা আমার আম্মুর কাছ থেকে শোনা। পরে আমার আম্মু দুধ জাল দিতে গেছে। ওই সময় আমাদের রান্নাঘরটা একটু দূরে ছিল।
দুধ জাল দিতে গেছে, তখন আর কি আমাদের বাড়ির পাশে আর কি আমাদের রান্নাঘরের সামনাসামনি একটা তুলা গাছ, শিমুল তুলা গাছ ছিল। আহ, তো আমার আম্মু দুধ জাল দিতে দিতে হঠাৎ ওই গাছের দিকে তাকাইছে, দেখে একটা আর কি ফার্স্টে শুনে একটা বাচ্চা কান্না করতেছে। তো আম্মু ভাবতেছে তখন রাত্রে 10টা বাজে, যে এত রাত্রে বাচ্চা কোথেকে আসবো। তো আম্মু আবার আর কি হঠাৎ করে তাকাইছে, দেখে আর কি তুলা গাছের একদম আগায় উপরে, একদম উপরে একটা বাচ্চা, ছোট বাচ্চা, হয়তো 3-4 মাস বাচ্চা কান্না করতেছে। আম্মু বসে আছে, মানে এত রাতে আবার গাছের উপরে বৈশা, গাছের উপরে একটা বাচ্চা কান্না করতেছে, এটা কিভাবে সম্ভব। আম্মু ভয়ে দুধ ফেলে রেখেই ঘরে আর কি চলে গেছে। তো ওই সময় কিছু হয় নাই। পরে আর কি দিন যায়, আম্মু একটু অসুস্থ, একটু সিক হয়ে যায়। পরে আর কি 9 মাসের সময় আমার আম্মু ডেলিভারি হয়। আমার বোন একটু অসুস্থ ছিল। পরে আর কি একদিন রাতের বেলা আমাদের ঘরের বাহির থেকে সরতেছে আর কি গরুর হাড্ডি খাইলে যেমন সুন্দর হয় কর্মর করে, আমার মনে হইতেছে কেউ গরুর হাড্ডি যে শুইতেছে। তো আমার আব্বু বলতেছে যে এত রাতে ঘরের বাইরে হাড্ডি চাপাও কে। পরে এটা বলার সাথে সাথে হাড্ডি চাপানোটার কি সাউন্ড অফ হয়ে যায়। পরে ওই দিনই আমার বোন অনেক কান্না করতেছিল রাতের বেলা, আর কি কান্না থামতেছিলই না। পরে আম্মু দোয়া পড়ে ফোন দিতেছে, কোনো কাজই হইতেছে না। পরে কি সকাল হয়েছে, আস্তে আস্তে আমার বোনের শরীরটা আর কি একদম নীল হয়ে গেছে। হওয়ার পর আমার আব্বু তো ভয় পেয়ে গেছে, যে কি হইলো হঠাৎ রাতে এরকম একটা হইলো, এরকম একটা জিনিস। আর এখনই ওর এত আর কি খারাপ অবস্থা, আর কি একদম যেমন পুরো শরীর নড়তেছে না, শুধু আর কি একটু বুকে একটু নড়াচড়া করতেছে, আমার হার্ট নিঃশ্বাস নিতেছে, একটু নড়তেছে। তো তাড়াতাড়ি ডাক্তার কাছে নিতে যাইবো এমন সময় আর কি আমার বোন মারা যায়। ও আমার বাড়িতে অনেক কান্নাকাটি, অনেক অবস্থা। এর আগে আমাদের 2টা ভাই বোন মারা গেছে, এবার 3 নাম্বার বোন। তো আম্মু একটু আর কি মেন্টালি আর কি হয়ে যায়, এরকম অসুস্থ হয়ে যায়। পরে একদিন এরকম করতে করতে আর কি 4-5 বছর যায়, যেমন 4-5 বছর যায়, 4-5 বছর না 2-3 বছর হইব। যাওয়ার পর একদিন 2003-এ আর কি আম্মু কনসিভ করে। আমি ওনার পেটে আসছি, আম্মু কনসিভ করে। আম্মু তো ভয় পাইতেছে, যেন এর আগে 3টা বাচ্চা মারা গেল, এখন যদি 4 নম্বর বাচ্চাটা এরকম হয় পরে কি হইল। পরে আম্মু আমার দাদির বাসায় না থেকে আমার নানুর বাসায় চলে গেছে। আমার নানুর বাসা আবার দূরে, আমার নানুর বাসায় চলে আসছে। তো আব্বু আবার ওইখানেই রাখছে। আব্বু বলতেছে যেন বাচ্চা যতদিন বড় না হইব ততদিন এই বাসায় আসার দরকার নেই, বাসায় প্রবলেম যেহেতু হইতেছে, এর আগে 3টা বাচ্চা মারা গেছে, তো বাসায় আসার দরকার নেই। পরে আম্মু চলে যায়। আম্মু চলে যাওয়ার পর দিন যায়, এবার কোনো সমস্যা হয় না। আমি যখন হয়েছি তখন আর কি আমার 2-3 মিনিট আমি কোনো আর কি আমার নড়াচড়া ছিল না, যেমন মনে হয় আর কি যে আর কি বাচ্চা যে সময় হয় একটা চিৎকার দেয় কিংবা নড়াচড়া করে, আমি নাকি 2-3 মিনিট কিছুই করিনি, মুভি করিনি। পরে 2-3 মিনিট পর আস্তে আস্তে একটু নড়াচড়া করছি, পরে কান্না করছি, এসব আর কি আম্মু বলছে। বলার পর আমি বলতেছি তারপর কি হয়েছে, আম্মু বলতেছে যে তারপরে তুমি একটু ভালো ছিলা। পরে একদিন আপনার তখন আমার 4 বছর বয়স, আমি অনেক সিক হয়ে যাই। যার পর কি আমার নানুর বাসায় এলাকার নাম বলতেছি না। পরে আমার নানুর বাসার ওইদিকে তার একটা হুজুর, একটু বৃদ্ধ বয়স, কিন্তু সবাই অনেক চিনে আর কি, এক নামেই চিনে, তাই নাম বলতেছি না। পরে ওইখানে আর কি আমার আন্টি নিয়ে
নিয়ে যাওয়ার পরে আমার হুজুর দেখে বলতেছে এই মেয়ের সাথে তো জিনের আসর আছে। বলতেছে এত ছোট বাচ্চার উপরে জিনের আসর। তো বলতেছে হ্যাঁ, এটা আমার আগেও তো 3জন ভাই বোন মারা গেছে, তো এটা ওদের ওই বাসা থেকে আসছে। পরে আম্মু তো ভয়ে কান্না করতেছে, যেন এই বাসায় আসার পরে তো কোনো প্রবলেম হয় নাই, কয় ওই বাসায় থাকলে এই বাচ্চাটাও মারা যেত। পরে আম্মু ভয়ে বলতেছে এখন কি করা যায়, কি করবো। পরে হুজুর বলতেছে দেন একটা মুরগি কালো ফুটা আর কি, হ্যাঁ কালো ফুটা, আর হচ্ছে গরুর একটা হাড্ডি আর কি, ওই যে গরুর দাঁত, এগুলা নিয়ে আসতে। পরে একটা মুরগি, যে মুরগি আর কি দেশি মুরগি হইতে হইব আর কি, কোনো পশম কালো থাকতে পারতো না, একদম সাদা পশম হইতে হইব, কোনো একটা কালো পশম থাকলে ওই মুরগিটা হইতো না। পরে হাড্ডি আর সুতা, তো এই মুরগিটা খুঁজতে খুঁজতে আপনার 3 মাস চলে যায়। তখন আমার শরীর অনেক খারাপ হয়ে যায়। পরে তারপর খুঁজে পাওয়ার পরে নিয়ে যায় হুজুরের কাছে, হুজুর একটা পশম ধইরা বাচ্চা আর কি, একটা পশম ধরে আর কি ধোয়া পুরা ফুদিয়া দিয়া আর কি, মুরগির প্রতিটা পশম ধোয়া পুরা ফুদিয়া দেয়। আর ওই মুরগিটা আমার কাছে রাখতে বলে 18 মাস আর কি। আমি যেখানে যাইতাম এই মুরগিটাও যাইতো এই জায়গায় আর কি। মোট কথা হচ্ছে গিয়ে দেন মুরগিটা সবসময় আমার সাথেই থাকতো, আমি ঘুমাইলেও আমার পাশে থাকতো। আমি খাবার খাইলে আমার খাবারের প্লেট থেকে কিছু আর কি ভাত নিয়ে মুরগিটারে দেওয়া হতো আর কি। এমন করতে করতে 18 মাস যায়। আল্লাহর রহমতে আমি একটু সুস্থ হওয়ার পর ওই মুরগিটা যার থেকে আনছে তার দিয়ে দেওয়া হয় হুজুরের কথা মতো। দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে দিন যায়, তখন আর কোনো প্রবলেম হয়নি। তো হঠাৎ প্রবলেম শুরু হয় আপনার 2019 সাল। একদিন রোজার সময়, রোজা ওই দিন আমি রোজা রাখছি সকালবেলা। রোজা রাখার পর এমন সময় আর কি সকাল 10টা বাজে, হঠাৎ আমার শরীর প্রচন্ড খারাপ করতেছে, আমার বমি হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, আমি দাঁড়াইতেই পারতেছি না। আম্মু বলতেছে হয়তো রোজা রাখছো এর জন্য শরীর খারাপ করতেছে, তুমি শুয়ে থাকো। আমি শুইছি ওই 15 রোজার দিন শুইছি, আমি 17 রোজা হয়েছে আমি উঠতেই পারতাম না শোয়া থেকে। তো আমার এমন অবস্থা হয়েছে যে আমি শোয়া থেকে একবারই আর কি উঠতে পারতাম না, নড়াচড়া করতে পারতাম না। পরে আমি আমার এত জ্বর হওয়ার পর আমি কি চিন্তা করতেছে কি হঠাৎ কি হইলো, ভালো মেয়ে এত সুস্থ, পরে কি করবো। পরে আবার ওই হুজুরের কাছে গেছে, না আমার এত জ্বর দেখা আম্মু বলতেছে হয়তো জ্বর আসছে, শরীর একটু দুর্বল, ডাক্তারের কাছে গেছে। আমার ওষুধ দিচ্ছে, কিন্তু আমি 1 সপ্তাহ ওষুধ খাইছি, খাওয়ার পরও কোনো কাজ হয় নাই। তো আম্মু তো টেনশন করতেছে, আম্মু কান্নাকাটি করতেছে, তার কি হইলো। আমি একদম শুকায় গেছিলাম, কি আমার দেখলে কেউই চিনে নাই জানি আমি এত শুকিয়ে গেছিলাম। আমি আর কি ধাওয়ালে পড়ে যেতাম, এমন শুকিয়ে গেছিলাম। আর শুধু মাথা ঘুরতো কেমন জানি লাগতো, আর খালি ফিল হইতো যে আমার সাথে কেউ আছে। তো একদিন এমন করতে করতে দিন যায়, কিন্তু আমি আর সুস্থ হই না, আমি আর অসুস্থ হইতেছি। তো আমার এক আত্মীয়, আমার ভাইয়ার শ্বশুর, উনি কবিরাজ আর কি, একটু কবিরাজি করেন। ওনার ঢাকায় আনা হয় যে দেখেন তো আমার মেয়ে তো হঠাৎ করে রোজা রাখলো আর অসুস্থ, ঠিক হইতেছে না, জ্বরটা ভালো হইতেছে না। পরে বলতেছে যে দেখি আমি কিছু করতে পারি কিনা। তো বৃহস্পতিবার রাতে উনি আসছে, হঠাৎ করে 12:30 বাজে আসছে রাত্রে, এসে বলতেছে যে
আর কি আমার আব্বুর নাম ধরে ডাকতেছে। পরে আব্বু দরজা খুলছে, খোলার পর উনি বলতেছে যে আমি কি ঘরে আসবো? তা আব্বু বলতেছে ঘরে আসতেন না কেন, আপনি তো আমার আত্মীয়, তো ঘরে আসবেন না কেন? আর ওনার পাশে আমার বাড়ির পাশেই ছিল, তাই আসছে। আব্বু বলতেছে হ্যাঁ আসেন। পরে উনি ঘরে, আমার আঙ্কেল ঘরে আসলো, আসার পর বলতেছে যে আর কি তুমি ভালো করে দরজা জানালাগুলো লাগাই দাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। তো আপু বলতেছে হ্যাঁ ঠিক আছে বলেন। আর কি যেদিন ফার্স্টে আসছিল ওদিন ছিল মঙ্গলবার, আর আমার আঙ্কেল যেদিন আসছে ওদিন ছিল বৃহস্পতিবার রাতে। তো আসছেন, হ্যাঁ তো আপু দরজা জানলা সব লাগাই দেওয়া বলতেছে হ্যাঁ বলেন কি বলবেন। তো বলতেছে যে ওরে তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ওর উপরে, ওরে এমন একটা জিন ওর উপরে চালান করছে আর কি, জিন না আর কি, এমন একটা তাবিজ করছে ওরে যে ওই যেতে মারা যায় না, ওর ওই কোনোদিন সুস্থ হইব না, এরকম অসুস্থ থাকতে থাকতে মারা যায় যাতে। আর এই তাবিজটা কইরা একটা তালার সাথে তাবিজটারে বাইধা একটা লাল সুতা দিয়ে বাইধা নদীর মাঝখানে ফেলাই দিয়ে আসছে। আব্বু তো শুননা ও ভাই যে আমার মেয়ের কে এমন করলো, আর এমন খারাপ কাজটা কে করলো, দেন আমার এত ভালো মেয়ে। আর আমি মোটামুটি ভালোই ছিলাম বলতে, আমি আর কি সবার অনেক হেল্প করতাম। তো আব্বু বলতেছে যে এখন কি করা যায়, কি করলে এটা ঠিক হইব? তো আমার আঙ্কেল বলতেছে যে না আমি তো কিছু করতে পারতাম না, তুমি অন্য কেউ ডাকা। তো এমন করতে করতে আর কি 2-3 জন কবিরাজ দেখাইছে, কিন্তু কোনো কাজই হয় না। তো একদিন আম্মু বলতেছে যে ওই যখন ছোট ছিল তখন তো ওই হুজুরের কাছে নিয়েছিলাম, তো এখন যদি ওই হুজুরের কাছে নিয়ে কেমন হইব? তো আব্বু বলতেছে দেখো তোমরা যা ভালো মনে করে তাই করো। পরে আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে ওর এর পরের দিনই আমরা মানে আমার বাসায় যেয়ে যাওয়ার পর ওই হুজুরের সাথে দেখা করি। ওই হুজুর আমার অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়, বলতেছে এইটা কি করছে, ওই এতটুকু একটা মেয়েরে মারার জন্য এর তো বাজে একটা ব্ল্যাক ম্যাজিক মানুষ কেমনে করতে পারে। তা আমার আম্মু তো কান্না করতে করতে সব বলছে এতদিন যা হয়েছে। হুজুর বলতেছে ওরে যদি তোমরা আর অল্প কিছুদিন পরে নিয়ে আসতা ওরা আর পাইবা, ওই আর বাচ্চা থাকতো না, ওরা একেবারে মারার জন্য ওরা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। পরে আম্মু কান্না করতেছে, হুজুর বলতেছে আমি এটা ঠিক করতে পারবো, কিন্তু আমি ঠিক করলেও এটা আবার করবে। কিন্তু ওই সময় আর কি এখন যে করা আর কি এখন যেভাবে করছে ব্ল্যাক ম্যাজিকটা, তখন আর এতটা আর কি বেশি হইব না, তখন হইব কিন্তু এত বেশি না আর কি আমার উপরে যে ব্ল্যাক ম্যাজিকটা করছে। পরে হুজুর বলতেছে যে তোমরা যাও, তোমরা বের হও, ওরা এখানে বসে রাখো। ওরা আমি বসছি, আমি অনেক অসুস্থ। তারপর আমার আম্মুর বলতেছে তুমি ধরে বসো, নাহলে হয়তো পড়ে যাবে। ওরা আমার বসাইলো, বসানোর পর হুজুর বলতেছে যে তুমি তো অনেক অসুস্থ, তুমি কি একটু পানি খাবা? আমি বলতেছি হ্যাঁ একটু পানি খাবো। ওরা আমার একটু পানি দিল, কি জানি পয়রা দিল। আমি পানি খাওয়ার পর আমার আর কিছু মনে নেই। পরের ঘটনা আমার কাছ থেকে শোনা রাসেল ভাই। পরে আম্মু বলতেছে যে তুমি পানিটা খাওয়ার পর তুমি জ্ঞান হারায় পড়ে যাও। তখন হুজুর বলতেছে এখন তো ওর সাথে নাই আর কি, ওর সাথে বলছে ওর সাথে একটা এমন জিন পাঠাইছে যে ওরে আর কি ভয় দেখাইবো, আর যাতে ওর শরীর সুস্থ না হয় সব খাবারে। ওর চুল নিয়ে গেছে, ওর জামা নিয়ে গেছে, পরে ওর নখ, আবার আমার হাত কেটে গেছে, এই যে রক্তটা বাদ নিয়ে বন্ধ করতে যে কাপড়টা বাঁধছে আমার হাত, ওই তেনাটাও নিয়ে গেছে। বলছে সেই সব দিয়ে তো করছে, তাই একটু আর কি কঠিন ভাবে করছে যাতে বাঁচতে না পারে কোনো সময়। তাই এখন তোর সাথে ওই দিনটা নাই, তুমি এখানে বসো, আমি আমার চিন্তার সাথে কথা বলি। তো আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে। তো আসলে আমি একটা কথা এখানে স্কিপ করছি, দেন আমার অসুস্থ হওয়ার আগে আমি একদিন বারান্দায় বসে রয়েছি, রোজার সময় ইফতার করি না, বারান্দায় বসে রয়েছি। হঠাৎ করে না
25টা না হয় 30টা কুত্তার মতো কুকুর, কুকুরের মতো দেখতে, কিন্তু চোখগুলা একদম লাল আর অনেক বড় আর কি, সাধারণ কুকুরের থেকে অনেক বড়। পরে আমার দিকে দৌড় দিয়ে আসলো, এসে ভ্যানিশে গেল। আমি তো এটা দেখে ভয় পড়ে গিয়ে বললাম, বলার পর দিনই আমার এই অবস্থা। পরে হুজুর বলতেছে না তুমি এখানে বসে, পরে হুজুর গেল একটু রুমে গেল। হুজুর রুমে যাওয়ার সাথে সাথে আম্মু বলতেছে যে এত সুন্দর আতরের স্মেল যা জীবনে আমি কোনো জায়গায় পাই নাই, এত সুন্দর ঘ্রাণ আসতেছে। আসার পর বলতেছে হুজুর কিছুক্ষণ থাকার পর আসছে, বাইরে আসার পর বলতেছে আমি তো এই জাদুটা কাটাইতে পারবো, আমার কিছু দরকার নাই, শুধু তুমি 7টা নদীর ঘাটের পানি এনে দিবা আর একটা রূপার তাবিজ নিয়ে আসবা, আমার আর কিছু লাগবো না। তো আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে আম্মু এগুলা নিয়ে দিল হুজুরের কাছে। কি রূপার যে তাবিজটা দিছিল, ওই তাবিজটা আমারে বলছে তুমি 1 মাস ব্যবহার করার পর ওই তাবিজটা আইনা আমারে দিয়ে যাবা, হুজুরের কাছে দিয়ে যেতে বলছে। পরে আমরা তাই করছিলাম। পরে হুজুর এগুলা দিল, দেওয়ার পর আমারা বললো এখন আর কি কি কাজ যেন করলো হুজুর। করার পর বলতেছে যে এখন তুমি সুস্থ, এখন আর কোনো সমস্যা নাই, এখন তুমি মোটামুটি সুস্থ। তো এটা কি তোমার এমন ভাবে ওরা ব্ল্যাক ম্যাজিকটা করে যাতে তুমি সুস্থ না হও কোনোদিনও, আর তোমার আবারও করতে পারে। তুমি তাবিজটা রাখলে তোমার সমস্যা হবে না 1 মাস, কিন্তু ওনারা আর কি যে ব্ল্যাক ম্যাজিকটা করতেছে উনি তোমার আত্মীয়, তাই এই জিনিসগুলা পাইবো আবার করাটাই স্বাভাবিক। কিন্তু আমি এমন একটা কাজ করে দিব যাতে তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করলে তোমার বেশি ক্ষতি না হয়। তো আমি বলতেছে আচ্ছা ঠিক আছে। এসব বলার পর আমরা আর কি নানির বাসায় থাকলাম। কয়েকদিন থাকার পর বাসায় আসছি। বাসায় এসে আমি সুস্থ। পরে কয়েকদিন পর আমার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর আমার হাজব্যান্ড বাইরে চলে গেছে, আমি আমার বাবার বাড়ি চলে যাই। যাওয়ার পর হঠাৎ আবার আমার শ্বশুর বাড়িতে ঝামেলা শুরু হয় আর কি, আমার রাখবো না, আমার হাজব্যান্ড অন্য জায়গায় বিয়ে দিব। এগুলো আমি বলতেছি হঠাৎ কি এমন হইলো যে না আমার রাখবো না, আমার অন্য আরেক জায়গায় ওনারে বিয়ে দিব। তো বলতেছে না আমার রাখবোই না। পরে এগুলো ঝামেলা করতেছে। পরে আমি হুজুরে কল দিছি যে হুজুর আমার শ্বশুর বাড়িতে এসব হইতেছে। হুজুর বলতেছে যে তোমার আমার ব্ল্যাক ম্যাজিক করছে দাদা, তুমি শ্বশুর বাড়িতে আর না যাও। তো আমি বলতেছি এখন কি করবো? বলতেছে যে কোনো কিছু করার দরকার নেই, তুমি তোমার হাজবেন্ডের তোমার কথা রাখো, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমার হাজবেন্ড তো আমার কথায় কি শুনবো, উনি ওনার বাবা মার কথায় বলতেছে আমার আব্বু আম্মু যা বললাম তাই করুন। আমি ওনার বুঝায় বলার পর উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। তো আস্তে আস্তে সব ঝামেলা হচ্ছে, কিন্তু এখনো হচ্ছে রাসেল ভাই, এখনো এই বিষয়গুলো হচ্ছে। এখনো আমি ফিল করি আমার সাথে কেউ আছে। আমি ঘুমাইলে রাতে আমার ভালো মতো ঘুম হয় না। আমি ফিল করি আমার পাশে কেউ বসে রয়েছে, আমার দিকে তাকায় রয়েছে। রাসেল ভাই এখনো ফিল করি। আর এখনো আমার শ্বশুর বাড়িতে সমস্যাটা চলতেছে, আমার একটা বাচ্চা আছে, এখনো চলতেছে। তো বলছে আমি যতদিন বাঁচবো উনি করবেই, উনি এই ব্ল্যাক ম্যাজিক করবে আমার উপরে। আর কি উনি আমার ভালো থাকতে দেখতে চায় না, আমাদের সম্পদের জন্য এরকম করতেছে। উনি আর কেউ না, আমার নাকি কাকি, আমার আপন কাকি, আমার আব্বুর আপন ভাইয়ের বউ, উনি করছে এই কাজটা। তো রাসেল ভাই আমি আমার পরিচয়টা গোপন রাখছি, কারণ এইসব ঘটনা তো আমাদের বাড়ির সবাই জানে। যদি আপনার ভূত এফএম তারা যদি শুনে আমি আমার নাম ঠিকানা বলছি, তাহলে তো সমস্যা হইতে পারে। তাই আর কি আমার নাম ঠিকানা আমি গোপন রাখলাম রাসেল ভাই। তো এখানে আমি আমার ঘটনাটা শেষ করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সকল লিসনাররাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর রাসেল ভাই যদি আমার ঘটনাটা ভালো লাগে আপনি প্লিজ
আমার বলবেন। আমার কাছে আরো কয়েকটা ঘটনা আছে, আমি পারলে চেষ্টা করবো, যদি আমার ঘটনা সিলেক্ট হয় আমি আমার ঘটনা পাঠানোর চেষ্টা করবো। রাসেল ভাই, আমি বুথ এফএম শুনি, এই বুথ এফএম শুনি 3-4 বছর হইব। তো রাসেল ভাই, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি একটু সুস্থ থাকতে পারি। এখনো আমি অনেক অসুস্থ রাসেল ভাই। তো এখনো উনি ব্ল্যাক ম্যাজিক করতেই থাকে, আমিও আল্লাহর রহমতে নামাজ পড়ি, আল্লাহ সুস্থ রাখছে, দেখি উনি কতদিন করতে পারে। আল্লাহ আমার সাথে আছে, তাই আমি সুস্থ থাকবো ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা আছে। তো রাসেল ভাই, ঘটনা যদি ভালো লাগে শেয়ার করবেন। এখন একটা অডিও ক্লিপ, সেটি কেমন হয় সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি ভালোর দলে, তাই ভালোটা জিজ্ঞেস করলাম না। তো আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আপনাদের বুথ এফএম তেমন একটা বেশি একটা শোনারই হয় না, ভাগ্য নাই। কারণ আগে তো রেডিও মাধ্যমে শুনতে পারতাম, কিন্তু এখন তো আমার অ্যান্ড্রয়েড সেট নাই, বিদায় আমি আমার ছোট ভাইয়ের কাছে সেদিন শুনলাম আপনি আবারও বুট.com চালু করছেন। তাই আমার নিজস্ব একটা ঘটনা শেয়ার করার জন্য আমি ছোট ভাইরে বললাম, তখন ছোট ভাই তাতে রাজি হলো। রাজি হওয়ার পূর্বে আমি ছোট ভাইকে দিয়ে আমার অডিও ক্লিপ আপনার কাছে পাঠানোর জন্য অনুরোধ করলাম। তো যাই হোক, আমি কথা এত বাড়াইতে চাই না, আমার ঘটনার দিকে চলে যাই। আমি একসময় বাঁশের বাঁশি বাজাইতাম, বা বাঁশি বাজাইতে আমি খুবই আনন্দ বোধ করতাম। তো আমি প্রথমে যে জায়গায় বাঁশি বাজাইতাম সেটা হলো একটা রোড ছিল, কাঁচা রাস্তা। তখন আমাদের এদিকে পাকা রোড হয় নাই। তো কাঁচা রাস্তার মধ্যে যে আমি বাঁশি বাজাইতাম, বাঁশি বাজানোর পূর্বে এখানে আমার যে এলাকাটা, সেই এলাকাটার নামটাও পরিচয় আমি পুরোটাই দিয়ে দেব। কারণ আমি যেহেতু ঘটনা সত্য বলি বা সত্য কথা বলতেছি, সেটাই সত্য। আমার জেলা ময়মনসিংহ, থানা তারাকান্দা, ইউনিয়ন 4 নং গালাগাঁও, গ্রাম কানুহারি। আমার নাম ডাকনাম মুন্না আব্দুল মান্নান তালুকদার। যাই হোক, তখন ওইখানে আমাদের এলাকাতে বাঁশি বাজানোর পূর্বে পার্শ্ববর্তী লোকের একটু সমস্যা হয়। সেজন্য আমার বাড়িতে আমার অভিভাবকদের কাছে ওনারা রিপোর্ট দেন, কিন্তু রিপোর্ট দেওয়ার পূর্বে ক্রমশই আমি তাদের কথা তেমন একটা গ্রাহ্য করি না, কারণ আমি ছোটবেলা থেকে একটু উগ্র মেজাজি। আর আমরা একটু প্রতাপশালী হওয়ার পূর্বে আমাকে সরাসরি তারা কেউ কিছু বলতে পারে না। যাই হোক, তো বাড়ির চাপে আমি ওখান থেকে বাঁশি বাজানি বন্ধ দিলাম। বাঁশি বাজানো বন্ধ দেওয়ার পূর্বে কোথাও বাঁশি বাজানোর যেহেতু নির্দিষ্ট জায়গা পাচ্ছিলাম না, তখনই আমাদের এলাকার একটা পুরনো জঙ্গল, সেই জঙ্গলটা হলো, আমরা সবাই ছোটবেলা থেকে বলা হয় যে এটা রুস্তুমের জঙ্গল, রুস্তুমের বিটা। রুস্তুমের বিটা এই নামে পরিচিত, এটা সবাই চিনে আমাদের এলাকার। যাই হোক না কেন, তখন আমি ওই এলাকাতে, ওই জঙ্গলে, আমি পাশেই একটা তাল গাছ আছে, ওই তাল গাছের নিচে বসিয়ে বাঁশি বাজাইতে শুরু করলাম। হঠাৎ একদিন, হয়তো আমরা যেহেতু গ্রামের ছেলেপেলে, যদিও শিক্ষাযোগ্যতা থাকে, তবুও আমরা যেহেতু জাতি মুসলমান, এতটা আমরা গুরুত্ব দিই না। তো আমি পরের দিন জানতে পারলাম যে তারা এটা অমাবস্যার রাত ছিল। আচ্ছা, যাই হোক, অমাবস্যার রাত থাকার পরেও আমি তো রাত্রে তো আর জানি না অমাবস্যা। পরের দিন আমার সাথে বাড়ি যেহেতু হিন্দু বাড়ি, তো আমরা জানতে পারলাম, দাদু, আমার এক দাদু আছে, উনি আমার মায়ের সাথে বলতেছে যে কালকে হিন্দু বাড়ি, এই হিন্দু বাড়ির মহিলা বলতেছে যে কালকে অমাবস্যা গেছে। আচ্ছা, যাই হোক, তো আগের দিন রাত্রে যে ঘটনাটা ঘটলো সেটা হলো, আমি প্রায় সময় যেহেতু এখানে বাঁশি বাজাই, তো সিম্পলি কোনো প্রবলেম হয় না। তো মানুষ আগে বলতো যে এই জঙ্গলটা খুবই বিপজ্জনক এবং কি খুবই ভয়ঙ্কর।
সেটা আমি তেমন একটা বিশ্বাস করি নাই। আর বিশ্বাস করি নাই যে সেটা বলবো না, কারণ এর আগেও আমার এক ফুফাতো ভাইয়ের সাথে একটু ঘটনা ঘটছিল। আছে, যাই হোক, সেদিকে না যাই, সেটা আমি অন্য একদিন শেয়ার করব। তো পরে আমি আমার যে লোকজনের সাথে কথা বলিয়া আমার বাঁশি আর ওই আমার যে সামগ্রী ওই সবগুলা নিয়ে ওইখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি নিয়ম হলো আমার যে রাত্রির 12টার পর থেকে আমি বাঁশি বাজাই। তো বাঁশি বাজানোর শুরু করলাম, আনুমানিক রাত্রির 3টা হবে। তো 3টার দিকে আমি একটা শব্দ পাইতেছি খুব ভয়ঙ্কর, যে শব্দটা মনে হয় যে ওই আপনার একজন মানুষকে জবাই করলে যেমন একটা শব্দ হয়, বা একটা গরু জবাই করলে যেমন একটা শব্দ হয়, এমন শব্দ হচ্ছে। শব্দটা আমার কাছে খুব বিভ্রান্ত লাগতেছে। তেমন একটা আমি গুরুত্ব দিই নাই, কারণ তখন আমার হাতে একটা দেশীয় অস্ত্র ছিল। আর আমি যেহেতু আমি আগেই বলেছি আমি একটু উগ্র মেজাজি ছিলাম, তো আমি দেশীয় অস্ত্র আমার সাথে থাকে, যেহেতু আমি রাত্রে বাঁশি বাজাই, কখন না কোন বিপদ হয়। আর আমার কাছে একটা ম্যাচ লাইট ছিল, আর আমার কাছে একটা টর্চ লাইটও ছিল। আচ্ছা, যাই হোক, তো আমি মোবাইলে টাইমটা লক্ষ্য করলাম যে আনুমানিক 3টা বাজে, হয়তো 2-1 মিনিট কম হবে আর কি, 3টা বাজে। তো এরকম শব্দ পাইতে পাইতে আমার খুবই বিভ্রান্ত লাগতেছে। তখন ক্রমশ দেখি শব্দটা আরো মানে খুব তীব্র হচ্ছে, বা খুবই মানে ভয়ঙ্কর হচ্ছে, কাছাকাছি হয়তো আমার লাগতেছে। তা কাছাকাছি যদি লাগতেছে, তখন আমি উত্তর দিকে মুভ করলাম। মুভ করার পরে ফিরে দেখি, আসলে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না দেখার জন্য, তবু আমাকে সেটা দেখতে হলো। আনুমানিক 10 ফুট হবে, 10 ফিট করে 4জন লোক, একজন লোকের উচ্চতা 10 ফিট। তো 4জন লোক একটা লাশের খাটিয়া নিয়ে দাঁড়ায় রয়েছি, আর তাদের পরনে ছিল শুধুই সাদা কাপড়। তো আমি ভাবলাম, এত রাত্রে এখানে জানাজা দিব, বা এত উঁচু লোক আমাদের এলাকায় তো কখনো দেখি নাই। তো না দেখার পূর্বে আমি চিন্তা করতেছি লোকটা কে। আমি আবার এন থেকে ডাক দিলাম যে কে, কোনো সারা শব্দ হয় না। যখন আমি তাদেরকে ডাক দিলাম তখন তারা কোনো সারা শব্দ দেয় নাই। তো না দিলে আমি আবার বাঁশি বাজানো শুরু করার পূর্বেও আবার একই অবস্থা হইতে হইতে আমার মন একেবারে খুবই ক্ষিপ্ত হয়ে গেল। আমি খুবই মাথা গরম হয়ে গেল, যে খুব মাথাটা এতই গরম হয়েছে যে আমি পাইলে হয়তো আমার হাতের তরবারি দিয়ে আমি তাকে কূপ দিতে প্রস্তুত, এরকমই মেজাজ গরম। আচ্ছা, যাই হোক, তখন আমি দাঁড়ায় বললাম যে আবার তোরা কে, এত রাত্রে এখানে কি করস? না, কোনো সাউন্ড নাই। যাই হোক, পরে আবারও বসার পরে প্রায় 3:25 বা 27 এরকম হবে টাইমটা। এই টাইমের ভিতরে ওই শব্দটা ছিল না, যেমন ওই মানুষ জবাই করলে বা গরু জবাই করলে একটা শব্দ হয়, সেই শব্দটা ছিল না। তখনই শব্দ পাচ্ছি যে মানুষ যে হাড় যে ভেঙে খায় কুকুররা, বা মানুষের হাড় যে আমি যতটুকু কুকুরে খাইতে পারে হাড় যেমন শব্দ হয়, তাহলে মানুষের হাড় খাইতে তো এরকমই শব্দ হবে আমি মনে করি। আমি মানুষের হাড় খাইতে তো কখনো দেখি নাই, তো এটাই হবে ধারণা করি। তখন এরকম একটা ঠাস ঠাস শব্দ হচ্ছে, আমার মনটার মধ্যে আরো তীব্রতা বাড়ে যাওয়ার পরে আমার হাতে আমার তরবারিটা নিলাম। নেওয়ার পরে আমি একদমই দাঁড়ায় গেলাম, বাঁশিটা আমার প্যান্টের পকেটে ঢুকাইয়া আপনার দাঁড়ায় গেলাম। তা দাঁড়ানোর পূর্বে দেখি, এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, দেখি যে ওই যে লাশটা যে ছিল, ওই লাশটা তারা চিপিয়ে খাচ্ছে। তখন আমি আস্তে করে ধীরে ধীরে যখন এদিকে আসতে থাকলাম, তখন আসার পূর্বে আমি ওই তাল গাছটা পার হয়ে একটা উঁচু ক্ষেত আছে, ওই ক্ষেতটা পার হয়ে যখন একটা বড় আইলে উঠলাম,
ওঠার পূর্বে আমার পিছন থেকে কেউ যেন ডাক দেয়া বলতেছে যে আর কিছুক্ষণ সময় যদি থাকতি তোর জীবনের বাঁশি বাজানো দেখাই দিতাম আর তোর জীবনটা আজকে ধ্বংস করে দিতাম। তখন আমি এই চিন্তা করে আর কখনো ওই বাঁশি বাজানো যাই না ওই জঙ্গলে।